Thank you. Good morning to everyone. Today we are going to learn about the heterocyclic compounds. So heterocyclic compounds টা কি সেটা আমরা একটু প্রথমেই দেখব, তারপরে আমরা কি কি মলিকিউল গুলো এখান থেকে ডিসকাস করব বা কি মলিকিউল গুলো পড়ব। সেখানে আছে আমাদের ইমিডাজল, থায়াজল, পাইরিমিডিন এন্ড অক্সাজল। এই চারটা মলিকিউল মোটামুটি পড়বো, তবে হেটারোসাইক্লিক অনেকগুলো কম্পাউন্ডস আছে। সো প্রথমেই আমরা একটু দেখি যে হেটারোসাইক্লিক কম্পাউন্ড গুলো কি। তোমরা সাইক্লিক কম্পাউন্ড জানো, সাইক্লিক কম্পাউন্ডস এর মধ্যে তোমরা যদি অ্যারোমেটিক কম্পাউন্ডস এর কথা বলো তাহলে সেক্ষেত্রে তোমরা বেনজিন অথবা জাইলিন অথবা টলুইন এরকম বিভিন্ন ধরনের অ্যারোমেটিক কম্পাউন্ড শিখছো। আবার শুধু সাইক্লিক কম্পাউন্ড, নরমাল সাইক্লিক মানে সেটা অ্যারোমেটিক না, তাহলে অ্যালিসাইক্লিক যেগুলো, তাহলে এরকমও তোমরা কম্পাউন্ড শিখেছো সাইক্লিক কম্পাউন্ড। সাইক্লিক কম্পাউন্ড মানে কি, একটা কম্পাউন্ডের মানে চেইনের শুরুতে আবার অন্য মানে ওই মিশার কম্পাউন্ডটার এন্ড প্রান্ত শুরু থেকে শেষ, মানে আমাদের যেমন সাইকেল, এই সাইকেলের মতো বা রিং, সাইকেল হলে কি হয়, সাইকেলের একটা পাশ থেকে শুরু করে ঘুরে আবার ওই এন্ড মাথাটা আবার একই প্রান্তে এসে যুক্ত থাকে। একইভাবে আমরা যদি এই যে হেটারোসাইক্লিক, তাহলে হোমোসাইক্লিক এবং হেটারোসাইক্লিক এই দুইটা আগে জিনিস বোঝো। হোমোসাইক্লিক মানে হলো যে যদি ওই রিং এর মধ্যে সবগুলো অ্যাটম একই ধরনের থাকে, মানে আমরা যদি বেনজিনের কথা বলি, বেনজিনে কি হয় C6H6, তার মানে কি একটা কার্বন, 6টা কার্বন পরস্পর একটার সাথে, প্রথম কার্বন 2 নম্বর কার্বন এবং 3 নম্বর কার্বনের সাথে যুক্ত আছে, এরকম মানে 2 নম্বর কার্বনটা 1 নম্বর এবং 3 নম্বর, আবার 3 নম্বর কার্বনটা 2 নম্বর 4 নম্বর এর সাথে এরকম করে করে যুক্ত আমরা হেক্সা একটা ই করি। যে তাহলে এই যে প্রত্যেকটা রিং এর যে কম্পোনেন্ট বা রিং এর মেম্বার, এগুলো হলো প্রত্যেকটার একই, কিন্তু কোনোভাবে যদি আমরা এই একটা কার্বনকে অথবা রিং এর কোনো একটা মেম্বারকে অন্য আর একটা ডিফারেন্ট অ্যাটম দিয়ে সাবস্টিটিউট করতে পারি, তাহলে রিংটা কিন্তু সেমই থাকছে, বাট আমাদের রিং এর মধ্যে থেকে একটা মেম্বার করে দিচ্ছি, রিপ্লেস করে দিয়েছি। সে হতে পারে অন্য কোনো অ্যাটম, সে কখনো কখনো নাইট্রোজেন দিয়ে হতে পারে, কখনো সালফার দিয়ে হতে পারে, কখনো অক্সিজেন দিয়ে হতে পারে। সো তাহলে সেক্ষেত্রে আমরা কোনো একটা হেটারোসাইক্লিক কম্পাউন্ডস এর যদি একটা অ্যাটমকে মানে রিং এর মধ্যে থেকে, ওই হাইড্রোজেনকে না, মানে হাইড্রোজেনকে তো আমরা ক্লোরিন দিয়ে অথবা ব্রোমিন দিয়ে রিপ্লেস করতে পারি, কিন্তু রিং যখন বলবো সেই রিং এর যে মেম্বার গুলো, কয়টা অ্যাটম বিশিষ্ট রিং আছে, সেই রিং এর থেকে যদি একটা বা দুইটা মেম্বারকে অথবা দুইটা অ্যাটমকে যদি অন্য কোনো ডিফারেন্ট অ্যাটম দিয়ে সাবস্টিটিউট করতে পারি, তাহলে সেটাকে বলা হবে heterocyclic compounds. তাহলে heterocyclic compounds are those cyclic compounds in which one or more of the ring carbons, নরমালি আমরা এই রিং কম্পাউন্ড বা সাইক্লিক কম্পাউন্ড পেয়ে থাকি কার্বন বিশিষ্ট। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কার্বনের কথাই বলেছি যে in which one or more of the ring carbons are replaced by another atom. The non-carbon atoms in such rings are referred to as heteroatoms. তাহলে যেটা কার্বন না, কার্বন বাদ দিয়ে যে অ্যাটম গুলো আছে সেগুলোকে বলা হবে হেটারোঅ্যাটমস। তো যদি একটা কার্বনকে আমরা অন্য একটা অ্যাটম দিয়ে রিপ্লেস করি, তাহলে সেটাকে মোনো সাইক্লিক মোনো হেটারো, মানে তাহলে সেক্ষেত্রে একটা যদি রিপ্লেস হয় তাহলে মোনো, যদি ডাই হয়, দুইটা যদি হয় তাহলে ডাই, এরকম করে। দ্য মোস্ট কমন হেটারোঅ্যাটমস আর নাইট্রোজেন। তাহলে কি কি অ্যাটম গুলো দিয়ে আমরা হাইড্রোজেন কার্বনকে রিপ্লেস করতে পারি? নাইট্রোজেন, অক্সিজেন এন্ড সালফার। But other atoms such as boron, phosphorus or silicon can also be members of the heterocyclic rings. তবে মেইনলি আমরা আজকে যে কম্পাউন্ড গুলো পড়বো সেই কম্পাউন্ড গুলোর মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন, সালফার এই 4 ধরনের হেটারো অ্যাটম আমরা দেখবো, এই 3 ধরনের। তাহলে 4 ধরনের কম্পাউন্ড পড়বো, কারণ আমাদের সিলেবাসে আছে 4 ধরনের মলিকুল, বাট আমরা পড়বো এই 4টাই পড়বো কম বেশি করে। যাই হোক, তাহলে সেক্ষেত্রে এই 3টা এখন আমাদের সিলেবাসের মধ্যে বলা আছে, দেখো, containing 2 or more heteroatoms, heterocyclic compounds containing 2 or more heteroatoms, মানে আমরা একটা হেটারোঅ্যাটম বিশিষ্ট যে হেটারোসাইক্লিক কম্পাউন্ড সেইগুলো কিন্তু এই চ্যাপ্টারে পড়বো না, কারণ তোমরা
ওই এইচএসসি তে যতটুকু পড়ে আসছো অথবা তোমাদের বায়োকেমিস্ট্রির কোনো একটা কোর্সে হয়তো এরকম গুলো আছে, যে কারণে আমাদের এই সিলেবাসে দেওয়া হয়েছে শুধুমাত্র 2টা অথবা 3টা কার্বন মানে হেটারো অ্যাটম বিশিষ্ট যে মলিকুল গুলো সেইগুলো সম্পর্কে একটু ডিসকাস করব। আচ্ছা, তাহলে সেইগুলো কোনগুলো? দেখো এখানে একটা, তাহলে আমরা পড়ব এই চ্যাপ্টারের জন্য। দেখো 2টা হেটারো অ্যাটম, তাহলে এই যে একটা রিং আছে, এখানে একটা নাইট্রোজেন আছে, এখানে একটা নাইট্রোজেন আছে, এখানে একটা অক্সিজেন আছে, এখানে একটা নাইট্রোজেন আছে, এখানে একটা সালফার, এখানে একটা নাইট্রোজেন, এখানে একটা নাইট্রোজেন, এখানে একটা নাইট্রোজেন। তাহলে এটাও কিন্তু একটা আছে, কিন্তু এটা আমরা এত বড় মলিকুল এখানে আবার পড়তে যাচ্ছি না। আপাতত আমরা এই 4টা মলিকুল, ইমিডাজল, অক্সাজল, থায়াজল, পাইরিমিডিন, তাহলে এই 4টা মলিকুল আমরা পড়বো। কারণ হলো কি, যে আমরা আমাদের সিলেবাসে বলা আছে যে 2 or more heteroatoms, তাহলে 2 or more heteroatoms এবং মেনশন করে দেওয়া আছে নামগুলো ইমিডাজল, অক্সাজল, থায়াজল এন্ড পাইরিমিডিন। আচ্ছা, তাহলে এখন এই যে মলিকুলগুলো, এই মলিকুলগুলোর আমরা নেইমিংটা কিভাবে করব, তাই না? এই মলিকুলগুলোর নেইমিং করতে গেলে, যে যদি 5 মেম্বার রিং হয় বা 6 মেম্বার রিং হয়, তাহলে আমাদের ভিন্নভাবে একটু নাম হয়। দেখো দ্য সিম্পল হেটারোসাই, আচ্ছা প্রথম যে কথাটা হলো, এই যে হেটারো অ্যাটম গুলো অথবা হেটারোসাইক্লিক কম্পাউন্ড গুলো, এইগুলোর একটা ট্রিভিয়াল নাম আছে, যেটা যাকে বলা হয় কমন নেম। কমন নেম বলতে মানে আমরা আমাদের কারো কারো হয়তো অনেক বড় নাম থাকে, তো সে বড় নামটাকে শর্ট করে ডাক নাম হিসেবে যেটা ব্যবহার করে সেটা হলো কমন নেম বা ট্রিভিয়াল নেম। সো এখানেও কিন্তু এই যে মলিকুলটা, এই যে 5 মেম্বার্ড একটা রিং এবং সেখানে একটা কার্বনকে একটা নাইট্রোজেন দিয়ে রিপ্লেস করা হয়েছে, তাহলে এই যে কম্পাউন্ড, এটাকে বলা হয় পিরল। বাট আমরা আইইউপিএসসি যে নেমিং সিস্টেম আছে সেই অনুযায়ী এটা নামকরণ করলে কিন্তু অনেক বড় একটা নাম হইতো, সেটা না করে আমরা জাস্ট সিম্পলি এটা একটা ট্রিভিয়াল নেম বা কমন নেম হিসেবে বলছি। তাহলে 5 মেম্বার রিং গুলো যেগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে দেখো খুব সিম্পল আছে। নোটিস দ্যাট দ্য রিংস কন্টেইনিং নাইট্রোজেন ইউজুয়ালি এন্ড উইথ ওএলই, যদি কোনো একটা কম্পাউন্ডের মধ্যে নাইট্রোজেন থাকে এবং মানে এই রিং এর মধ্যে নাইট্রোজেন থাকে এবং সেটা যদি 5 মেম্বার্ড হয়, তাহলে 5 মেম্বার্ড হলে সেখানে নামের শেষে ওএলই থাকবে। দেখো পিরল, তারপরে নাইট্রোজেন যদি আছে, তাহলে এই যে এটা আছে নাইট্রোজেন, ইন্ডল, এটা হলো 5 মেম্বার রিং, তাহলে ইন্ডল ওএলই, তারপরে 6 মেম্বার রিং যদি হয় তাহলে থাকবে আইএনই, তাহলে নাইট্রোজেন থাকবে এবং লাস্টে কি থাকবে, যে যদি নাইট্রোজেন এবং 6 মেম্বার রিং, তাহলে সেক্ষেত্রে আইএনই। দেখো পিরিডিন, কুইনোলিন, আইএনই, তারপরে আইসোকুইনোলিন। সো এরকম করে যদি 6 মেম্বার রিং এবং যদি নাইট্রোজেন কন্টেইনিং কম্পাউন্ড হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে করি। তো নর্মাল এই নামগুলো বেশিরভাগ ক্ষেত্রে আসছে কমন নেম। দ্য কমন নেমস অফ সাম অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট 5 and 6 সাইক্লিক রিং কম্পাউন্ডস আর গিভেন হিয়ার। তাহলে এইটা আমরা 5 মেম্বার 6 মেম্বার রিং এর কয়েকটা দেখাইলাম। এরপরে এই যে বাকি আরোগুলো আছে, যদি the carbon atoms next to the heteroatom are sometimes referred to as the alpha carbon atoms and those further away as beta and gamma carbons. তোমরা আলফা, বিটা, গামা এগুলো সবাই জানো। সো তাহলে the carbon atoms next to the heteroatoms are sometimes referred to the alpha. তাহলে হেটারোঅ্যাটম যদি এইটা হয়, তাহলে এটাকে আমরা 1 নাম্বার বলবো। তাহলে এর পাশে যেটা আছে এটাকে আলফা, এটা বিটা, এটা গামা, আলফা, বিটা, গামা, ডেল্টা, এরকম করে করে আমরা এখান থেকে শুরু করব নাম্বারিংটা। সো সেক্ষেত্রে এই যে 3 মিথাইল, তাহলে এখানে 3 মিথাইল এটা নাম না বলে আমরা বলতে পারতাম আলফা, সরি এটা হলো আলফা, এটা বিটা, তাহলে বিটা মিথাইল ফিউরাইন, এরকম পর্যন্ত এইভাবে নামকরণ করতে পারি। সো this method is used only for naming simple derivatives or to indicate the equivalence of positions. So আমরা কখনো কখনো কি করতে পারি, যে এইটা যে যেগুলো সিম্পল ডেরিভেটিভস, যে কোনো সামান্য প্রোডাক্ট, এই যে মলিকুল আছে যা, এই মলিকুল থেকে সিম্পল কোনো ডেরিভেটিভ যদি পাওয়া যায় তো সেইগুলোর নামকরণ করে থাকতে পারি। আচ্ছা, বাট মেইনলি এই হেটারোসাইক্লিক কম্পাউন্ডস এর নামগুলো হয়ে থাকে কমন নেম, মানে ডাক নাম, যেটা আসলে আমরা ইউজ করতে করতে অভ্যস্ত।
আচ্ছা, তাহলে এখন দেখো কোনো একটা কম্পাউন্ডকে আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড কখন বলবো, এবং এই যে যে আমরা যে কম্পাউন্ড গুলো পড়ছি এই কম্পাউন্ড গুলো কি আসলে অ্যারোমেটিক কিনা। সো তোমার বেনজিন মলিকুলের কথা যখন বলো তখন আমরা বলি কি যে বেনজিন একটা অ্যারোমেটিক মলিকুল। সো অ্যারোমেটিক মলিকুল হওয়ার জন্য আমাদের কয়েকটা ক্রাইটেরিয়া আছে। সেটা কি কি, যে কোনো একটা মলিকুল অথবা আয়ন সেটা অ্যারোমেটিক হবে যদি কিনা তাদের স্ট্রাকচারটা হয় প্ল্যানার, মানে ফ্ল্যাট, এরকম যে ওই যে মিথেন মলিকুলের যে স্ট্রাকচার 3 ডাইমেনশনাল এরকম করে, কিন্তু এটা কোনো প্ল্যানার মলিকুল না। সো প্ল্যানার মলিকুল গুলো কেমন হবে, জাস্ট একটা ফ্ল্যাট সারফেস। সেক্ষেত্রে আমরা যেমন ইসের কথা যদি বলি অ্যালকাইন অথবা অ্যালকিন, এই যে অ্যালকিন বা অ্যালকাইন এই স্ট্রাকচার গুলো কিন্তু ফ্ল্যাট। তবে ওই তাহলে কি অ্যালকিন গুলো কি আমাদের এইগুলা মানে অ্যারোমেটিক মলিকুল কিনা, না। কারণ কি আমাদের আরো কন্ডিশন আছে, শুধু ফ্ল্যাট হলেই তাহলেই কিন্তু সেটা অ্যারোমেটিক কম্পাউন্ড হবে না। সো কি মানে আরো কি কি আছে, কন্ডিশন আছে, যে প্রথমে মলিকুলের স্ট্রাকচারটা হতে হবে ফ্ল্যাট, ওকে, প্ল্যানার। তারপরে 2 নম্বর কি, যে 4n+2 মানে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। সো এখন আমরা যদি ওই অ্যালকিনের কথা বলি সেক্ষেত্রে 2টা পাই ইলেকট্রন থাকে, যেটা দিয়ে আসলে আমাদের 4n+2 এই সংখ্যক হয় না। তো আমরা বেনজিনের ক্ষেত্রে বলি প্রত্যেকটা কার্বন হলো sp2 হাইব্রিডাইজড। তো সেক্ষেত্রে প্রত্যেকটা কার্বনে 6টা কার্বন আছে, তাহলে 6টা কার্বনের 6টা sp2 হাইব্রিডাইজড ইলেকট্রন আছে, যে 4n+2 ইলেকট্রন এটা থাকবে। তাহলে বেনজিনের ক্ষেত্রে আমরা সেটা দেখলাম। শুধু বেনজিন নয়, আমরা আজকে যে মলিকুল গুলো পড়বো, এই যে এটা হলো পিরিডিন না, আমরা পড়বো পাইরিমিডিন, তারপরে ইমিডাজল। তো এই দুইটা, এরপরে আরো যে দুইটার নাম বললাম অক্সাজল, এগুলো প্রত্যেকটাই সেটা হতে পারে 6 মেম্বার রিং অথবা 5 মেম্বার রিং। তারপরেও কিন্তু আমরা এগুলোকে দেখাতে পারবো যে এগুলোর স্ট্রাকচার প্ল্যানার এবং 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে। সো তোমাদের প্রশ্ন হতে পারে তাহলে 5 মেম্বার যদি রিং হয় তাহলে 4n+2 ইলেকট্রন আমরা কিভাবে পাবো। বেনজিনের ক্ষেত্রে যেমন 6টা কার্বনের থেকে 6টা sp2 হাইব্রিডাইজড অরবিটাল এবং এটা কি হলো আনহাইব্রিডাইজড ইলেকট্রন থাকে, পি অরবিটাল আনহাইব্রিডাইজড প্রত্যেকটার একটা করে থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা 6টা ইলেকট্রন পেলাম, যেটাকে আমরা লিখতে পারি 4 × 1+2। তাহলে এইভাবে লেখা যেতে পারে। কিন্তু 5 মেম্বার রিং হলে সেই ক্ষেত্রে আমরা এই পাবো কি করে, তো সেইখানে আমরা দেখব যেখানে অক্সিজেন আছে সেখানে কিন্তু 2 জোড়া লোন পেয়ার থাকে। তাহলে সেক্ষেত্রে ওইখান থেকে কিন্তু একটা অ্যাটম থেকে আমরা 2 জোড়া ইলেকট্রন পাবো, বা মানে 2টা পাই ইলেকট্রন পাবো। সো যে কারণে আমরা ওইসব মলিকুলের ক্ষেত্রেও দেখাতে পারবো। সো এরপরে আরো একটা কন্ডিশন আছে, যে রেজোন্যান্স স্ট্রাকচার, যে এই যে মলিকুল গুলো আছে এই মলিকুল গুলোর রেজোন্যান্স স্ট্রাকচার মানে কি, এই যে ডাবল বন্ডটা আছে এই ডাবল বন্ডটা আসলে সব সময় এই যে বন্ডের মধ্যে এখানে নাইট্রোজেন এখানে কার্বন এই কার্বন, তাহলে এই যে ডাবল বন্ডটা দ্যাট মিন্স আসলে ডাবল বন্ড বলতে আমরা এখানে বুঝাইছি যে এখানে পাই ইলেকট্রন আর এখানে পাই ইলেকট্রন, এই পাই ইলেকট্রন গুলোর যে ওভারল্যাপ, হ্যাঁ, তাহলে এই ইলেকট্রন গুলোর ওভারল্যাপ সবসময় শুধু এই কার্বন এবং এই কার্বনের মধ্যেই থাকবে এটা কিন্তু না। এটা কি হয় যে কখনো কখনো এই যে ডাবল বন্ড অথবা পাই ইলেকট্রন গুলো এখানে অথবা এখানে, আবার এইটা এখানে অথবা এখানে রিপ্লেস করতে পারে। তাহলে এর মাধ্যমে কিন্তু একটা রেজোন্যান্স স্ট্রাকচার তৈরি হয়। সো এই 3টা ক্যারেক্টারিস্টিক যদি কোনো মলিকুল বা আয়ন মেইনটেইন করে তাহলে সেই ধরনের মলিকুলকে আমরা বলতে পারবো অ্যারোমেটিক কম্পাউন্ড। সো এখন তাহলে আমরা এখানে দেখালাম এই যে পিরিডিন বেনজিন এগুলো যা আছে সেগুলো আমরা একটু একটু দেখবো, যেটা পড়বো সেখানে গিয়ে আমরা দেখবো যে আসলে কোনটার জন্য এটা অ্যারোমেটিক কিভাবে হচ্ছে। সো প্রথমে আমরা দেখবো ইমিডাজল। তাহলে ইমিডাজল মলিকুলটা কি, দেখো ইমিডাজল মলিকুলটা হলো 2টা নাইট্রোজেন কন্টেইনিং 5 মেম্বার রিং। দেখো 1 2 3 4 5, তাহলে এই যে এখানে নাম্বারিং করা হয়েছে 1 2 3 4 5।
তাহলে এই যে স্ট্রাকচার, তাহলে এখানে দেখো এই নাইট্রোজেনের সাথে একটা নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন আছে, আর একটা নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন নেই। কিন্তু তাহলে এইখানে আমরা দেখব কি, যে এই নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন আছে, তার মানে এইখানে এই নাইট্রোজেন থেকে ও একটা পাই ইলেকট্রন পাবে, আর এই নাইট্রোজেন থেকে এখানে দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে। সো তাহলে এই একটা নাইট্রোজেন থেকে পাবে দুইটা, আর এখান থেকে পাবে একটা। তাহলে পাঁচটা, এই যে এই কার্বনের থেকে তিনটা, কার্বনের থেকে তিনটা, আর এই নাইট্রোজেন থেকে একটা, আর এই নাইট্রোজেন থেকে দুইটা। তাহলে ওভারঅল কয়টা? 6টা ইলেকট্রন পাওয়া গেল। তাহলে 6টা ইলেকট্রন যদি হয়, 6টা পাই ইলেকট্রন, সো উই উইল গেট, তাহলে এই মলিকুলটাকে তখন আমরা 4n+2 এই ফর্মুলা দিয়ে করতে পারবো। স্ট্রাকচার যদি দেখো, এই মলিকুলটার স্ট্রাকচার এটা কিন্তু প্ল্যানার। এই হাইড্রোজেন, এই নাইট্রোজেন হাইড্রোজেন, এটা কিন্তু জাস্ট এই নাইট্রোজেনের যে সাথে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, নট 90 ডিগ্রি অর 30 ডিগ্রি অর 40 ডিগ্রি। তাহলে এই যে নাইট্রোজেন, এই যে প্লেনটা আছে, এই প্লেনের সাথে 180 ডিগ্রি অ্যাঙ্গেল, দ্যাট মানে একই লাইনে। সো একই লাইনে একটা প্ল্যানার, বা এই মলিকুলটা একটা প্ল্যানার মলিকুল, এবং রেজোন্যান্স স্ট্রাকচারও কিন্তু সম্ভব। যে এই হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা কখনো কখনো মানে, তাহলে এই যে যে পাই ইলেকট্রন গুলো আছে, এই পাই ইলেকট্রন গুলো দেখো এখানে দেখাচ্ছে। তাহলে এই যে যে ডাবল বন্ড, এই ডাবল বন্ডটা কখনো এখানে, বা কখনো এখানে, বা এটা যেখানে আছে এটা এখানে, অথবা এখানে, এখানে, এই বিভিন্ন জায়গায়। এই কারণে কিন্তু এই যে সব জায়গায় কিন্তু ইলেকট্রনটা দেখানো হয়েছে। সো আমরা এই যে এইগুলো থেকে বলতে পারবো যে আসলে ইমিডাজল একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। সো ইমিডাজল সম্পর্কে আমরা একটু দেখি। ইমিডাজল ইজ অ্যান অর্গানিক কম্পাউন্ড উইথ দ্য ফর্মুলা C3N2H4। তাহলে তিনটা কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন আছে, আর একটা নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন আছে। সো C3N2NH4, তাহলে C3N2H4, ইট ইজ এ হোয়াইট অর কালারলেস সলিড। এই দেখো, নরমালি হোয়াইট আসলে কোনো কালার না, আমরা যা বলি হোয়াইট কালারলেস, বা এটাকে যদি বলি কম্পাউন্ড কালার, তো সেক্ষেত্রে এটাকে কালারলেসও বলা হয়, অথবা হোয়াইট কালার যাই বলি না কেন। সো সলিড দ্যাট ইজ সলুবল ইন ওয়াটার, এটা কিন্তু ওয়াটারে খুব সলুবল, প্রডিউসিং এ মাইল্ডলি অ্যালকালাইন সলিউশন। In chemistry, it is an aromatic heterocycle classified as a diazole and has non-adjacent nitrogen atoms. Non-adjacent nitrogen atoms মানে কি, এই নাইট্রোজেন আর এই নাইট্রোজেনটা কিন্তু পাশাপাশি নয়। সো এই নাইট্রোজেনটা এর মাঝখানে একটা কার্বন আছে, আবার এদিক থেকে দেখলে দুইটা কার্বন আছে। সো these two nitrogens are not adjacent. Many natural products, especially alkaloids containing the imidazole ring, যে আসলে এই imidazole রিংটা কি কাজে লাগে সেগুলো আমরা একটু দেখব। সো this imidazole share 1,3C3N2 ring but feature varied substituents. This ring system is present in important biological building blocks such as histidine and the related hormone histamine. সো এখন দেখো কি কি ঔষধের কথা আমরা বলি। মেনি ড্রাগস কন্টেইন অ্যান ইমিডাজল রিং such as certain antifungal drugs, the nitroimidazole series of antibiotics and sedative midazolam. সো এই যে কতগুলো আমরা অ্যান্টিফাঙ্গাল এর কথা বললাম, ড্রাগস এর কথা বললাম, এইগুলোর মধ্যে কিন্তু এই ইমিডাজল রিংটা অবশ্যই থাকে। সো তাহলে when fused to pyrimidine ring, it forms a purine, which is the most widely occurring nitrogen containing heterocyclic cycle in nature. তাহলে এই যে ইমিডাজল থেকে, when fused to pyrimidine ring, it forms a purine, which is the most widely occurring nitrogen containing heterocycle in nature, যেটা আমরা নেচারে সবচেয়ে বেশি পেয়ে থাকি। সো তাহলে এই যে ইমিডাজল থেকে কিন্তু আমরা এই যে পিউরাইন এটা তৈরি করতে পারি। তাহলে স্ট্রাকচারটা একটু দেখি। ইমিডাজল ইজ এ প্ল্যানার 5-membered রিং, যেটা অলরেডি বলেছি। ইট এক্সিস্ট ইন 2 ইকুইভ্যালেন্ট টটোমারিক ফর্মস, যে আমরা মেসোমার, টটোমার এগুলো একটু একটু দেখছি। সো বিকজ হাইড্রোজেন ক্যান বি বাউন্ড টু ওয়ান অর দ্য আদার নাইট্রোজেন অ্যাটম। তাহলে এই যে দেখো,
আমাদের যেখানে বলেছি স্ট্রাকচারটা প্রথমে দেখিয়েছি, একটা নাইট্রোজেনের সাথে কিন্তু ওই হাইড্রোজেনটা আছে। তাহলে এই হাইড্রোজেনটা সব সময় যে এই নাইট্রোজেনের সাথেই থাকবে এমন না, এটা কখনো কখনো এই নাইট্রোজেনটা অথবা এইখানেও থাকতে পারে, এই নাইট্রোজেনের সাথেও থাকতে পারে। সো আলটিমেটলি স্ট্রাকচার কিন্তু সিমিলারই আছে, যে এই হাইড্রোজেনটা যদি এখানে শিফট হয়ে যায়, আসলে এই হাইড্রোজেনটা সরাসরি এখান থেকে হয়তো বা শিফট হয় না, প্রথমে কি হয় এই নাইট্রোজেন থেকে এই কার্বনে শিফট হয়, এই সরি প্রথমটা হলো এই হাইড্রোজেনটা এখানে শিফট হলো, তারপরে এই হাইড্রোজেনটা এই কার্বনে শিফট হলো, এরকম করে করে হয়। সো এভাবে আমরা দেখি। সো because hydrogen can be found to one or other nitrogen atom, imidazole is a highly polar compound. আচ্ছা, এইটা একটা মজার জিনিস যে আমরা এ যাবৎকালে পোলার কম্পাউন্ড বলতে বুঝেছি ওয়াটার। তো ওয়াটার যে পোলার সেটা তো আমরা জানি, কিন্তু এই যে ইমিডাজল এটা ওয়াটারের থেকেও বেশি পোলার। কেন, কিভাবে দেখো, এই যে ইমিডাজলের ডাইপোল মোমেন্ট 3.67, কারো কি জানা আছে ওয়াটারের ডাইপোল মোমেন্ট কত? কেউ বলতে পারবা? ওয়াটারের ডাইপোল মোমেন্ট হলো 1.85। তাহলে চিন্তা করো যে 1.85 হলো ওয়াটারের ডাইপোল মোমেন্ট, কিন্তু ইমিডাজলের হলো 3.67, মানে অলমোস্ট ডাবল। সো ইট ইজ হাইলি সলুবল ইন ওয়াটার। তাহলে এটা পোলার, তাহলে পোলার মলিকুল যেহেতু অবশ্যই ওয়াটার যেহেতু পোলার, সে পোলারের সাথে পোলার ডিজলভ হবে, এটা সিম্পল। The compound is classified as aromatic due to the presence of a planar ring, যে এই যে প্ল্যানার রিং আছে এবং 6 pi electrons, a pair of electrons from the protonated nitrogen. সো যেই নাইট্রোজেনটা প্রোটোনেটেড, তার মানে এই নাইট্রোজেনটা প্রোটোনেটেড, তাই না? এই নাইট্রোজেনটা প্রোটোনেটেড, তাহলে আমি একটু ভুল বলেছি, আমি বলেছিলাম যে এইটা থেকে একটা ইলেকট্রন না, এক পেয়ার হবে এখান থেকে, এই জায়গা থেকে এক জোড়া আর এটার থেকে একটা। আচ্ছা দেখো, a pair of electrons from the protonated nitrogen atom and one from each of remaining 4 atoms. তাহলে যেই নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন আছে, দ্যাট মিন্স প্রোটোনেটেড, তাহলে এর থেকে এক জোড়া, আর বাকি যে এই একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা নাইট্রোজেন আর এটা একটা কার্বন, তাহলে সবগুলো অ্যাটম থেকে বাকি 4টা অ্যাটম থেকে 4টা ইলেকট্রন। সো এখান থেকে আমরা পাচ্ছি কি যে টোটাল 4 আর 2 6, তাহলে 6 পাই ইলেকট্রনস আর ফ্রম ইচ আদার, তাহলে সেক্ষেত্রে 6টা যদি থাকে তো আমরা 4n + 2 এভাবে ফর্মুলা লিখতে পারি। তারপরে সাম রেজোন্যান্স স্ট্রাকচার, তাহলে এই যে যে ইমিডাজল স্ট্রাকচার, তো এই ইমিডাজল কিন্তু বিভিন্ন ভাবে এরকম স্ট্রাকচার রেজোন্যান্স স্ট্রাকচার ফর্ম করতে পারে, সো দ্যাট উই ক্যান কনফার্ম দ্যাট দ্য ইমিডাজল ইজ এ অ্যারোমেটিক কম্পাউন্ড। আচ্ছা, তারপরে অ্যামফোটারিজম, এই শব্দটার সাথে তোমরা হয়তো পরিচিত, যে মানে কখনো কখনো অ্যাসিড আবার কখনো বেজ এর মতো যদি বিহেভ করে, তাহলে সেটাকে বলা হয় অ্যামফোটারিজম। সো ইমিডাজলটা এরকম একটা কম্পাউন্ড যেটা কখনো কখনো অ্যাসিড বা কখনো বেজের মতো বিহেভ করে, তবে সেটা খুব তীব্র অ্যাসিড বা তীব্র বেজ এরকম না। বাট আমরা কখনো কখনো ওয়াটারকেও অ্যামফোটারিক কম্পাউন্ড বলি, কারণ ওয়াটার কখনো কখনো যদি পাওয়ারফুল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন সেটা বেজ হিসেবে কাজ করে, আবার যখন পাওয়ারফুল বেজের সাথে বিক্রিয়া করে তখন সেটা অ্যাসিড হিসেবে কাজ করে। সো সেই ক্ষেত্রে আমরা এরকম করে বলতে পারি যে ওয়াটার একটা অ্যামফোটারিক কম্পাউন্ড। সিমিলারলি আমরা এখানে যে ইমিডাজল পড়ছি, এই ইমিডাজলটাও কিন্তু একটা অ্যামফোটারিক কম্পাউন্ড অথবা অ্যামফোটারিজম এর ক্যারেক্টারিস্টিক্স আছে। সো তাহলে দেখি, imidazole is amphoteric, it can function both as an acid and as an base. Okay, তাহলে as an acid the pK of the imidazole is 14.5, মানে pK value হলো 14.5, making it less acidic than carboxylic acids. কার্বক্সিলিক অ্যাসিডের pK এর ভ্যালু কিন্তু অনেকটা হাই, 10 টু দি পাওয়ার কত আমরা বলেছিলাম লাস্ট ক্লাসে তো কার্বক্সিলিক অ্যাসিড করেছিলাম, তাই না? সেখানে আমরা দেখেছিলাম মনে হয় 10 টু দি পাওয়ার 5, যতদূর আমার মনে পড়ে, যদি ভুল না করে থাকি। সো সেক্ষেত্রে আমরা দেখেছি যে 10 টু দি পাওয়ার 5, তার মানে এই যে
পিকে এর ভ্যালুটা কিন্তু এই যে ইমিডাজল এর জন্য রিলেটিভলি কম, বাট যেহেতু জিরো না অথবা নেগেটিভ না, সেক্ষেত্রে কিন্তু অ্যাসিড হিসেবে এটাকে ইউজ করা যাবে। সো অ্যাজ অ্যান অ্যাসিড দ্য পিকে অফ ইমিডাজল ইজ 14.5, মেকিং ইট লেস অ্যাসিডিক দ্যান কার্বক্সিলিক অ্যাসিডস, ফেনলস এন্ড ইমাইডস। তাহলে এই ফেনলটাকে কিন্তু আবার অ্যালকোহল মনে করো না। আমরা কিন্তু লাস্ট ক্লাসে অ্যালকোহলের কথা বলেছিলাম। অ্যালকোহলের বলেছিলাম পিকে এর ভ্যালু 10⁻⁻18 সম্ভবত, -18 অথবা -13, যে এরকম আমার এক্স্যাক্টলি মনে নাই, বাট অবশ্যই এরকম 10⁻−13 বা -18 এরকম হবে। সো ফেনল এবং অ্যালকোহল কিন্তু আলাদা জিনিস, কারণ ফেনলের মধ্যে বেনজিন রিং থাকার কারণে এর ইলেকট্রোনেগেটিভিটি অথবা পাই ইলেকট্রন থাকার কারণে এর ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি থাকে, অন্য অ্যালকোহলের মধ্যে এরকম কিন্তু এত বেশি ইলেকট্রোনেগেটিভিটি থাকে না। সো এই ফেনলটা কিন্তু খুব অ্যাসিডিক কম্পেয়ার টু আমাদের অ্যালকোহল। সো এখানে আমরা যেটা পড়ছি ইমিডাজল, তা ইমিডাজলটা মোটামুটি অ্যাসিডিক বাট দুর্বল, মানে পাওয়ার হিসেবে অনেক কম কম্পেয়ার টু কার সাথে, কার্বক্সিলিক অ্যাসিড। অ্যাসিডের সাথে তো এটা কম্পেয়ার করা যাচ্ছে না, কারণ এখানে আমাদের কোনো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ নাই, সে কারণে আমরা অ্যাসিড হিসেবে কনসিডার করছি না। তারপরে ফেনলস এন্ড ইমাইডস, বাট স্লাইটলি মোর অ্যাসিডিক দ্যান অ্যালকোহল। তার মানে অ্যালকোহলের কথা বলেছিলাম যে অ্যালকোহলের, সে তার থেকে অ্যালকোহলের বলেছি 10⁻−18 বা 13, আর এটা হলো 14.5 পজিটিভ ভ্যালু। তার মানে কি 1.45 ইন্টু 10⁻1 এরকম করে যদি বলি, তো সেই ক্ষেত্রে এটা মানে পিকে এর ভ্যালু অ্যালকোহলের থেকে অনেকটা বেশি। ডিপ্রোটনেশন গিভস দ্য ইমিডাজল অ্যানায়ন হুইচ ইজ সিমেট্রিক্যাল। তাহলে এখান থেকে যদি আমরা ডিপ্রোটনেশন করি, মানে কি অ্যাসিড কাকে বলে, যে আমরা অ্যাসিড কম্পাউন্ড পড়ছি কিভাবে, যে কোনো একটা কম্পাউন্ড সেটা যদি ওয়াটারে ডিজলভ করলে প্রোটন ডোনেট করে তাহলে সেটাকে অ্যাসিড বলে। সো এই যে নাইট্রোজেনের সাথে যে প্রোটনটা আছে, এই প্রোটনটাকে খুব সহজেই ডোনেট করে দিতে পারে এবং এই কারণেই কিন্তু এটা অ্যাসিডিক ক্যারেক্টার শো করে। As a base, the pK of the conjugate acid cited by pKbH plus, to avoid confusion between the two, is approximately 7. তাহলে pKa আর হলো pKbH মানে বেস, তাহলে বেস the pK of the conjugate acid এটা হলো 7, making imidazole approximately 60 times more basic than pyridine. সো পিরিডিনের থেকেও কিন্তু বেশি পাওয়ারফুল বা মোর বেসিক। দ্য বেসিক সাইট ইজ দ্য নাইট্রোজেন উইথ দ্য লোন পেয়ার এন্ড নট বাউন্ড টু দ্য হাইড্রোজেন। তার মানে কি এইটা হলো অ্যাসিডিক সাইট আর এইটা হলো বেসিক সাইট। এটার মধ্যে লোন পেয়ার আছে কিন্তু কি আছে, এটার সাথে প্রোটন আছে, তাহলে এইটা হলো অ্যাসিডিক সাইট, এটা ও প্রোটন ডোনেট করতে পারবে আর এটা প্রোটন অ্যাকসেপ্ট করতে পারবে। সো protonation gives the imidazolium cation which is symmetrical। যাই হোক, তাহলে সেক্ষেত্রে আমরা দেখলাম কি যে এই ইমিডাজল মলিকুলটা কিন্তু কখনো অ্যাসিডিক কখনো বেসিক ক্যারেক্টার শো করে এবং এই কারণে কিন্তু আমরা অ্যাম্ফোটারিজম বলেছি যে এই ইমিডাজল কম্পাউন্ডটা অ্যাম্ফোটারিক। এবং এই যে নাইট্রোজেনের সাথে যেটা প্রোটনেটেড নাইট্রোজেন, এটাকে বলা হবে অ্যাসিডিক সাইট, আর এই যে নাইট্রোজেন যার সাথে হাইড্রোজেন নাই শুধু লোন পেয়ার আছে সেটা হলো বেসিক সাইট। এখন এই যে ইমিডাজলকে আমরা কিভাবে সিনথেসিস করব, ইমিডাজল ওয়াজ ফার্স্ট রিপোর্টেড ইন 1858। আসলে দেখো 1858 সালে এটা রিপোর্ট করা হয়েছে, কিন্তু মানুষরা এর আগে 1840 সালের দিকেই কিন্তু এই কম্পাউন্ডের ডেরিভেটিভ বা এই কম্পাউন্ড সিনথেসিস করে অন্য প্রোডাক্ট তৈরি করছে, কিন্তু প্রথম রিপোর্ট হয়েছে 1858 সালে। Imidazole was first reported in 1858 by the German chemist Heinrich Dabas. Although various imidazole derivatives had been discovered as early as the 1840s, it was shown that এই যে আমাদের কিভাবে কম্পাউন্ডটা তৈরি করা যাবে। সো গ্লাইঅক্সাল, তারপরে ফর্মালডিহাইড এন্ড অ্যামোনিয়া, তাহলে গ্লাইঅক্সাল, ফর্মালডিহাইড, অ্যামোনিয়া এইগুলো কনডেন্স করে টু ফর্ম ইমিডাজল।
তাহলে এই ধরনের তিনটা কম্পাউন্ড, এই যে গ্লাইঅক্সাল, ফর্মালডিহাইড, এই হলো আমাদের গ্লাইঅক্সাল, তারপরে এই হলো ফর্মালডিহাইড, আর এই হলো অ্যামোনিয়া। তাহলে এই তিনটা কম্পাউন্ড একসাথে কনডেন্স করলে টু ফর্ম ইমিডাজল। সো এইটা আমাদের, তবে ডোন্ট গেট কনফিউজড উইথ দিস আর। তাহলে এখানে আমাদের হাইড্রোজেন থাকতে পারে অথবা মিথাইল বা অ্যালকাইল যে কোনো গ্রুপ থাকতে পারে। সো সেই ক্ষেত্রে আমাদের শুধু হাইড্রোজেন থাকলে সেটাকে আমরা ইমিডাজল বলি, কিন্তু এইগুলো আসলে ইমিডাজলের ডেরিভেটিভ। এই যেমন এই যে R1 R2, এই যে R2 R3 আর এইখানে R1। নরমালি কি এখানে একটা হাইড্রোজেন থাকার কথা, ফর্মালডিহাইড যখন আমরা বলেছি, তো সেখানে একটা হাইড্রোজেন থাকার কথা। তো হাইড্রোজেন না থেকে যদি অন্য কোনো গ্রুপও থাকে তা কিন্তু আমরা এখানে পেতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ডেরিভেটিভ এখান থেকে পেতে পারবো। সো একটা জেনারেল রিঅ্যাকশন দেখানো হয়েছে, গ্লাইঅক্সাল, ফর্মালডিহাইড এন্ড অ্যামোনিয়া, এটাকে কনডেন্স করে আমরা এই ইমিডাজল তৈরি করতে পারি। গ্লাইঅক্সালাইন, as it was originally named, this synthesis while producing relatively low yields is still used for generating carbon substituted imidazoles. যদিও এই বিক্রিয়াটা ব্যবহার করা হলে, এই ধরনের সিনথেসিস করলে পার্সেন্টেজ অফ ইল্ড অনেকটা কম হয়, মানে বেশি প্রোডাক্ট পাওয়া যায় না, তারপরেও এটা ব্যবহার করা হচ্ছে। যাই হোক, তাহলে এখন এটা আমাদের কি কাজে লাগে সেটা আমরা একটু আগে শিখেছি সামান্য একটু, যে এটা অ্যান্টিফাঙ্গাল। The substituted imidazole derivatives are valuable in treatment of many systematic fungal infections. বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশনের ট্রিটমেন্টের জন্য আমরা এগুলো ব্যবহার করতে পারি। তারপরে আরেকটা মজার জিনিস আছে, যে এই ইমিডাজলের বাফার, ইমিডাজল ইজ এ সুইটেবল বাফার। তো বাফারটা কি জিনিস তোমরা জানো, যে কোনো একটা সলিউশনের পিএইচ যদি সামান্য একটু অ্যাসিড বা সামান্য একটু বেজ অ্যাড করার পরেও আনচেঞ্জ থাকে, তাহলে সেটাকে বাফার বলা হয়। সো এইখানে দেখো বাফার হিসেবে কেন কাজ করবে, বাফার হিসেবে কাজ করার কারণটা কিন্তু এই যে এইটা, এই যে হলো অ্যাসিডিক সাইড এবং বেসিক সাইড, এই মলিকুলটা নিজেই অ্যামফোটারিক। সো যদি মানে কোনো একটা কম্পাউন্ড কখনো অ্যাসিড বা কখনো বেসিক হিসেবে কাজ করে, তাহলে তুমি যদি সামান্য একটু অ্যাসিড এর ভিতরে অ্যাড করো, তখন এইখানে কি হবে, অ্যাসিড অ্যাড করলে সো এখানে এই নাইট্রোজেনটা একটা মানে রিয়াকশন করে তখন এটা বেসিক ক্যারেক্টার শো করবে, সো নিউট্রালাইজ হয়ে গেল। সো তখন আমরা আবার যদি একটু বেজ অ্যাড করা হয়, তখন এই যে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তখন কি হবে, OH আর হাইড্রোজেন মিলে পানি তৈরি করে ফেলবে, তো নিউট্রাল হয়ে গেল। সো এই হলো সিস্টেম, যে এটা যে একটা সুন্দর বাফার হিসেবে ইউজ করা যেতে পারে। বাফার ফর pH 6.2 to 7.8. Pure imidazole has essentially no absorbance at the protein রিলেভেন্ট ওয়েভলেন্থস। মানে তোমরা প্রোটিনের যখন ই করবা, বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করবা, তখন দেখবা কি মেইনলি এই যে 280 ন্যানোমিটার ওয়েভলেন্থে তোমরা প্রোটিনের একটা মানে রিজিয়ন, এই রিজিয়নটায় তোমরা প্রোটিনের বিভিন্ন ধরনের সিগন্যাল পাবা। হাউএভার lower purities of imidazole can give notable absorbance at 280 nanometer. So imidazole can interfere with the Lowry protein assay. আচ্ছা, এই লাউরি প্রোটিন অ্যাসেটা কি জিনিস? প্রোটিন অ্যাসে হলো, the Lowry protein assay is a biological assay for determining the total level of protein in a solution. কোনো একটা সলিউশনের মধ্যে তোমার কতটুকু প্রোটিন আছে সেটাকে ডিটারমিন করার যে প্রসেস, সেটা হলো লাউরি প্রোটিন অ্যাসে। সো এই হলো ইমিডাজল সম্পর্কে। এখন আমরা চলে যাই একটু অক্সাজল সম্পর্কে জানতে। অক্সাজলেও কিন্তু একই রকমের 5টা অ্যাটম নিয়ে একটা রিং গঠিত, তবে আগেরটা আমরা দেখেছি 2টা নাইট্রোজেন, এই যে এখানে ছিল একটা নাইট্রোজেন, এর সাথে একটা হাইড্রোজেন ছিল, আর এখানে একটা নাইট্রোজেন। কিন্তু এখানে আছে কি, এই অক্সাজলের মধ্যে অক্সাজল ইজ দা প্যারেন্ট কম্পাউন্ড ফর ভ্যাস্ট ক্লাস অফ হেটারোসাইক্লিক অ্যারোমেটিক অর্গানিক কম্পাউন্ড। These are azoles with an oxygen and nitrogen separated by 1 carbon. তাহলে একটা অক্সিজেন এবং একটা নাইট্রোজেন একটা কার্বন দিয়ে সেপারেট করা আছে। So oxazoles are aromatic compounds but less so than the thiazoles. আচ্ছা, থায়াজোলের থেকে একটু অ্যারোমেটিসিটি মানে কম। সো অ্যারোমেটিক, এটা আসলে যে অ্যারোমেটিক ক্যারেক্টারিস্টিক্স সেটা কিভাবে ডিটারমিন করা হয় আমরা নেক্সট কোনো একটা স্লাইডে দেখবো, যে আসলে যে কোনো একটা কম্পাউন্ড কতটা বেশি অ্যারোমেটিসিটি শো করে, দ্যাট ডিপেন্ডস অর ডিটারমাইন্ড বাই NMR স্পেকট্রোস্কোপি।
যে এনএমআর এর কোনো মানে কত পজিশন, এই যে প্রোটন এনএমআর, এই প্রোটনটাকে কতটা শিফট করতে পারে তার উপরে বেস করে আমরা ওই কম্পাউন্ডের অ্যারোমেটিসিটি ডিটারমিন করে থাকি। সো এখানে বলে দিছে কি যে এই যে অক্সাজোল আছে, এই অক্সাজোলটা কিসের থেকে, থায়াজোল, যেটা আমরা এখনো পড়িনি, থায়াজোলের থেকে একটু লেস অ্যারোমেটিক। Oxazole is a weak base. Its conjugate acid has a pK of 0.8. So compared to 7 for imidazole, যেটা আমরা একটু আগে এসের কথা পড়েছি যে ইমিডাজলটা রিলেটিভলি একটু মোর পাওয়ারফুল বেস কম্পেয়ার টু অক্সাজোল, কারণ অক্সাজোলের পিকে এর ভ্যালু পেলাম 0.8 এবং এসের ক্ষেত্রে ইমিডাজোলের 7। তবে এটা কি কনজুগেট অ্যাসিড, কনজুগেট অ্যাসিডের পিকে, কারণ আমরা পি বি এ তো বের করি না, যে আসলে বেজের ক্ষেত্রে আমরা কি করি, আমরা অ্যাসিডের ক্ষেত্রে পিকে এ অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বলি, আর বেজের ক্ষেত্রে বলি কনজুগেট অ্যাসিডের মানে অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, যে কারণে ওটাকে মানে আমরা আগের বলেছি সেখানে দুইটা টার্ম বলেছি। দেখো এই যে এটা হলো অক্সাজোল, ইমিডাজোল যখন অ্যাসিড হিসেবে কাজ করে তখন সেটার ভ্যালু হলো 14.5, আর যখন বেস হিসেবে বলি তখন তার কনজুগেট অ্যাসিডের পিকে হলো 7। সো সেই কথাটা কিন্তু আমরা এখানে বলেছি। আচ্ছা, তারপরে সো অক্সাজোল ইজ এ উইক বেস, ইটস কনজুগেট অ্যাসিড হ্যাজ এ পিকে, তার মানে এটা কিন্তু অ্যাসিড হিসেবে এতটা ইম্পর্টেন্ট না, এটা হলো রিলেটিভলি, তাও বেস হিসেবে কিন্তু ওই ইমিডাজোলের থেকে এতটা পাওয়ারফুল না, ইমিডাজোলের থেকেও কিন্তু লেস পাওয়ারফুল। আচ্ছা, তাহলে এই যে অ্যারোমেটিসিটি, টু বি অ্যারোমেটিক দ্য কম্পাউন্ড শুড বি প্ল্যানার, হ্যাজ 4n+2 পাই ইলেকট্রনস এন্ড ডিলোকালাইজড রেজোন্যান্স স্ট্রাকচার। সো আমরা যেটা বলি তাহলে এই যে এই মলিকুলটা প্ল্যানার, তারপরে বিকজ ইট ইজ প্ল্যানার, তারপরে 4n+2 পাই ইলেকট্রনস কোত্থেকে, এই যে তিনটা কার্বন, একটা দুইটা তিনটা কার্বনে তিনটা পাই ইলেকট্রন আছে, তারপরে এই যে অক্সিজেনে আছে 3 pi electrons from carbons in the ring, 2 from oxygen, 1 from nitrogen। তাহলে এই যে এটা পাই ইলেকট্রন আর এটা একটা পাই ইলেকট্রন, সো এই অক্সিজেন থেকে দুইটা পাই ইলেকট্রন পাচ্ছি, নাইট্রোজেন থেকে পাই ইলেকট্রন পাচ্ছি, তাহলে এই তিনটা কার্বন থেকে তিনটা, আর একটা চারটা, আর দুইটা ছয়টা, তাহলে 4n+2 এই ফর্মুলা আমাদের ফলো করে। সো আমরা এখান থেকে বলতে পারছি। আর রেজোন্যান্স স্ট্রাকচার, এই যে আমি এখানে দেখাচ্ছি যে ডাবল বন্ডটা এখানে আছে, ডাবল বন্ডটা এখানে, অথবা মানে এখানে, এই ডাবল বন্ডটাও ঠিক একইভাবে এখানে এখানে এটা শিফট করতে পারে। সো it has resonance structure, therefore we can consider that oxazole is also an aromatic compound. Just a second. Hello. আচ্ছা, আপনি কোথায় আছেন এখন? সি ব্লকে না, ডি ব্লকে আসতে হবে। ডি ব্লকে দোতলায় 208 নম্বর রুমে চলে আসেন। ডি ব্লকে, ডি ব্লক বলতে হ্যাঁ দোতলায়, ডায়াবেটিস ডায়াবেটিস হাসপাতালের আগে আগে আগে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সরি। তারপরে ক্লাসিক্যাল অক্সাজোল, এখন কিভাবে আমরা অক্সাজোল তৈরি করব, আসলে এখানে কতগুলো সিস্টেম বা রিঅ্যাকশনের নাম আমরা বলে দিছি, কিন্তু এখান থেকে আমরা এই বলিনি যে আসলে রিঅ্যাকশন গুলো দেখাচ্ছি না, কতগুলো নাম দেখো। ক্লাসিক্যাল অক্সাজোল সিনথেটিক মেথডস ইন অর্গানিক কেমিস্ট্রি আর দ্য রবিনসন গাব্রিয়েল সিনথেসিস। কিভাবে করা যায়? ডিহাইড্রেশন অফ 2 অ্যাসাইল অ্যামিনো কিটোনস। সো এই যে একটা হলো প্রসেসের নাম, কয়েকটা প্রসেসের নাম বলছি এবং কি কি কম্পাউন্ড থেকে এটা তৈরি করা যাবে সেটা। সো এগুলো একটু কমপ্লিকেটেড, তো যে কারণে তোমাদের বইয়ে বা তোমাদের সিলেবাসে আমিও পড়াচ্ছি না, বা বইয়ের মধ্যেও আমি পাইনি এরকম করে, জাস্ট আমি মোটামুটি ই করে দিছি, শুধু কয়েকটা নাম যে প্রসেস গুলো। এটা রবিনসন গাব্রিয়েল সিনথেসিস, তাহলে এটা হলো ডিহাইড্রেশন, প্রসেসের নাম হলো ডিহাইড্রেশন, আর তাহলে ডিহাইড্রেশন অফ 2 অ্যাসাইল অ্যামিনো কিটোনস। তারপরে এরকম আরো কয়েকটা প্রসেস আছে, প্রসেসগুলো আমি এখানে দেখিয়েছি নামগুলো, সো তোমরা একটু দেখে নিতে পারো, যে ইন ফিউচারে যদি কখনো পড়তে হয় তো একটু দেখে নিলে আর কি। তারপরে আদার প্রিপারেশন মেথডস অফ অক্সাজোল, আরো অনেকগুলো প্রিপারেশন মেথড আছে।
oxazolines can also be obtained from cycloisomerization of certain propargyl amides। এইখানে কয়েকটা আছে মেকানিজম আছে, দেখো এই যে বিক্রিয়াটা বলেছি oxazolines can also be obtained from cycloisomerization of certain propargyl amides. In one study oxazoles were prepared via a one pot synthesis। আচ্ছা, এটা কিন্তু একটা মজার জিনিস যে ওয়ান পট সিনথেসিস মানে কি, একটা বিক্রিয়া তুমি একবারে শুরু করে প্রোডাক্ট পর্যন্ত পেয়ে যাবা, সেক্ষেত্রে তুমি যে এটাকে বলা হয় ওয়ান পট সিনথেসিস। সো এখানে আমরা কয়েকটা স্টেপ ফলো করব, তারপরেও কিন্তু এটা ওয়ান পট মানে একটা পাত্রের মধ্যে নিয়েই তুমি এই কাজটা করতে পারবা। সেটা একটা বিক্রিয়া, দেখো কনডেনসেশন অফ প্রোপারজাইল অ্যামিন এন্ড বেনজোইল ক্লোরাইড টু দা অ্যামাইড। প্রথম প্রসেসটা কি হলো, এই যে প্রোপারজাইল অ্যামাইন এবং বেনজোইল ক্লোরাইড এই দুইটা, এই যে টেট্রাহাইড্রোফুরান তারপরে এই যে যে ক্যাটালিস্ট কিছু আছে, এইগুলোর প্রেজেন্সে এটা কনডেন্স হয়ে যাবে। সো কনডেন্স হয়ে গেলে তখন একটা অ্যামাইড প্রোডাক্ট তৈরি করবে। তার পরবর্তীতে আবার ওই যে বেনজোইল ক্লোরাইড তো অলরেডি আছে, সো এই বেনজোইল ক্লোরাইড এর সাথে তো মানে আমরা রিঅ্যাকশনের মধ্যে দিয়ে দিয়েছি। সো এরপরে এই যে প্যালাডিয়াম ক্যাটালিস্ট আছে এবং কপার ক্যাটালিস্ট এর প্রেজেন্সে এই যে বেনজোইল ক্লোরাইড এই অ্যামাইডের সাথে বিক্রিয়া করে নতুন আরেকটা, এটাকে কি বলা হয় দেখো, এটাকে ফলোড বাই আচ্ছা সোনোঘাসিরা কাপলিং। এটা একটা মজার জিনিস যে এটা আসলে কাপলিংটা এখানে বলা আছে, দেখো যে এটা হলো সোনোঘাসিরা কাপলিং অফ দ্য টার্মিনাল অ্যালকাইল end and with another equivalent of benzoyl chloride। আচ্ছা, একটা অ্যালকাইন মলিকুলের টার্মিনাল এন্ডের সাথে অন্য আর একটা এই যে বেনজোইল ক্লোরাইড এইটা যুক্ত হয়ে আমাদের একটা এই যে বিক্রিয়ার প্রসেসটা, এইটাকে বলা হয়। যাই হোক, তাহলে আমরা কি করছি যে প্রথমে প্রোপারজাইল অ্যামিন এটার সাথে কি করলাম, যে বেনজোইল ক্লোরাইড এটা কনডেন্স করে আমরা একটা অ্যামাইড পেলাম। তারপরে এই যে প্যালাডিয়াম ক্যাটালিস্ট এবং কপার ক্যাটালিস্ট এর প্রেজেন্সে আবার নতুন আরেক মলিকুল বেনজোইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে একটা নতুন কম্পাউন্ড ফর্ম করলো। এরপরে হবে কি দেখো, এরপরে এই যে পিটিএসএ, এটা হলো নাম কি, যে প্যারাটোলুইন সালফোনিক অ্যাসিড। এরপরে উইথ অ্যানাদার ইকুইভ্যালেন্ট হইলো এন্ড কনক্লুডিং উইথ প্যারাটোলুইন সালফোনিক অ্যাসিড ক্যাটালাইজড সাইক্লোআইসোমারাইজেশন। এরপরে হলো কি, এইটা এই মলিকুলটা সাইক্লিক স্ট্রাকচার তৈরি করবে। এখানে কিন্তু এখানে একটা নতুন সাইক্লিক রিং তৈরি হয়েছে, এখানে কিন্তু কোনো সাইক্লিক রিং নাই। তাহলে এই যে প্যারাটোলুইন সালফোনিক অ্যাসিড এর প্রেজেন্সে তাহলে এটা একটা রিং তৈরি করলো, এবং তখন আমরা এইভাবে কিন্তু এই যে অক্সাজল, আসলে অক্সাজল আমরা যেটা দেখেছি অক্সিজেন আর নাইট্রোজেন এরকম, তো এইখানে আমাদের হাইড্রোজেন ছিল আর এখানে আরেকটা রিং। সো আসলে এটা একটা ওই প্যারা অক্সাজল কিন্তু অন্য একটা ডেরিভেটিভ। যাই হোক, এভাবে কিন্তু আমরা এই যে অক্সাজল তৈরি করতে পারি। আচ্ছা, আর একটা আছে বায়োসিনথেসিস, যে বিভিন্ন সিনথেসিস প্রসেস আছে, তার মধ্যে একটা বায়োসিনথেসিসটা কিভাবে করা যাবে। ইন বায়োমলিকুলস অক্সাজলস রেজাল্ট ফ্রম দা সাইক্লাইজেশন and oxidation of serine or থ্রেওয়াইন। আচ্ছা, এই যে একটা মলিকুল, এই যে মলিকুলটার এখানে এক্স একটা গ্রুপ আছে, এই এক্সটা যদি আমরা হাইড্রোজেন হিসেবে চিন্তা করি তাহলে তার নাম হবে সেরাইন, আর যদি CH3 তাহলে সেটা হবে থ্রেওয়াইন। আচ্ছা, তাহলে এখন এইখান থেকে এই মলিকুলটা থেকে সেরাইন অথবা থ্রেওয়াইন এর যে কোনো একটা কম্পাউন্ড থেকে আমরা কি তৈরি করতে পারি, যে এই যে অক্সাজলটা তৈরি করতে পারবো। তো প্রসেসটা কি দেখো, এখানে প্রথম যে প্রসেস, এক নম্বর প্রসেসটা এখানে বলা আছে। এক নম্বর প্রসেস হলো এনজাইমেটিক সাইক্লাইজেশন। সো এনজাইমেটিক সাইক্লাইজেশন সেটা কিভাবে সম্ভব, এই যে মলিকুলটা আছে এই মলিকুলটা এনজাইমের প্রেজেন্সে সাইক্লিক কম্পাউন্ড তৈরি করবে। সেটা কিভাবে, এই যে অক্সিজেন, এই অক্সিজেন এবং এই যে একটা বেজ, একটা নিউক্লিওফাইল, সোজা কথায় এটা একটা নিউক্লিওফাইলের প্রেজেন্সে, তখন এই নিউক্লিওফাইলটা কি করবে, এই হাইড্রোজেনটাকে নিয়ে নেবে, অ্যাটাক করবে, তখন এই অক্সিজেন এর মধ্যে একটা বন্ধন তৈরি হবে এবং এই হাইড্রোজেনটা প্রোটনটা তখন এর সাথে একটা OH হিসেবে যুক্ত হলে দেখো
এই যে OH আর এই যে অক্সিজেনটা তখন এই হাইড্রোজেনটা সরে যাচ্ছে, তাহলে এই হাইড্রোজেনটা নিয়ে যাচ্ছে এই বেস বা নিউক্লিওফাইল, তারপরে এই অক্সিজেন আর এখানে একটা রিং তৈরি হয়েছে, তাহলে সাইক্লাইজেশন, এই যে নাম কিন্তু এনজাইমেটিক সাইক্লাইজেশন। তারপরে আছে কি এলিমিনেশন, সেকেন্ড স্টেপটা হলো এলিমিনেশন। সেই এলিমিনেশনটা কি, এই যে রেড কালার দেওয়া হয়েছে দেখো, এই OH এবং হাইড্রোজেন এই দুইটা রিমুভ হয়ে গেলে তখন কি হয়ে গেল, এই যে এলিমিনেশন অফ ওয়াটার, তাহলে এই ওয়াটার এবং মানে হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন এই দুইটা রিমুভ হয়ে আমরা পাবো কি, যে এরপরে তাহলে এই যে এলিমিনেশন অফ ওয়াটার এই প্রোডাক্টটা পেলাম। তাহলে এখানে কি হবে, এই নাইট্রোজেনের মধ্যে একটা ডাবল বন্ড হলো, আর এই যে OH-টা ছিল সেই OH-টা চলে গেল বলে এখানে ডাবল বন্ডটা তৈরি হলো। তারপরে কি এনজাইমেটিক অক্সিডেশন, এরপরে এনজাইমেটিক অক্সিডেশন হয়ে আমরা এই যে ফার্দার যে কম্পাউন্ডটা যেটা আমরা পেলাম সেটা হলো আমাদের একটা অক্সাজল ডেরিভেটিভ কম্পাউন্ড। সো এই যে এনজাইমেটিক ডেরিভেশনটা আমরা কোন জায়গায় ডেরিভেট করছি, তাহলে এই যে এখানে নাইট্রোজেন অক্সিজেন আর এনজাইমেটিক অক্সিডেশন, অক্সিজেন এখানে আছে NHR, অক্সিজেন নাইট্রোজেন, আচ্ছা এই যে এইখানে ডাবল বন্ডটা চলে আসছে, অক্সিডেশন হচ্ছে। তাহলে এই যে এইখানে যে হাইড্রোজেনটা ছিল সেই হাইড্রোজেনটাকে রিমুভ করে আমাদের এখানে একটা ডাবল বন্ড চলে আসছে, দেখো। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে আমরা একটা এই পেলাম, যে ডাবল বন্ড পেয়েছি। সো এই হলো আমাদের যে বায়োসিনথেসিস অফ অক্সাজল। আর কয়েকটা রিঅ্যাকশনের নাম এখানে দেওয়া আছে এবং কিভাবে রিঅ্যাকশন গুলো হয় সেটা একটু দেওয়া আছে, যে উইথ দ্য pK of 0.8 for the conjugate acid, oxazoles are far less basic than imidazole. Deprotonation of oxazoles at C2 is often accompanied by ring opening to the isonitrile. তারপরে C2 deprotonation of oxazole at C2, তাহলে এই হলো কোনটা, এটা হলো নাম্বার 1, তাই না, নাম্বার 1 2 3। তাহলে এই যে পজিশনটা এইখান থেকে এই প্রোটনটাকে আমরা রিমুভ করতে পারি। ডিপ্রোটনেশন অফ অক্সাজোল এট C2 is often accompanied by ring opening, তাহলে এখানে রিংটা ওপেন হয়ে গেলে এই প্রোটনটা তখন রিমুভ হয়ে যেতে পারে। ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন টেকস প্লেস এট C5 1 2 3 4 5, তাহলে এই পজিশনে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন হতে পারবে। তারপরে নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন টেকস প্লেস উইথ লিভিং গ্রুপস এট C2, তাহলে এই যে C2 এইটার থেকে নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন হতে পারবে। সো এরকম আরো কয়েকটা বিক্রিয়া এখানে দেওয়া আছে, তো সবগুলো আমরা এখানে দেখাইনি, জাস্ট একটু নামগুলো দেখালাম এবং কোন কোন জায়গায় কিভাবে হতে পারে সেইগুলো একটু বললাম। সো এখন আমরা একটু বিরতি নেব। সো নাও উই আর গোইং টু লার্ন অ্যাবাউট দ্য থায়াজল। অক্সাজোল এবং থায়াজোলের মধ্যে পার্থক্যটা শুধুমাত্র একটা পজিশনে, এখানে ছিল আমাদের অক্সিজেন আর এখন শুধু সালফার, আর বাদ বাকি কিন্তু সবই সেম, যে 3টা কার্বন, নাইট্রোজেন একটা আর সালফার একটা, আগেরটা ছিল আমাদের একটা অক্সিজেন। সো এই যে এখানে এই কম্পাউন্ড এবং ওই থায়াজল এবং অক্সাজল মোর অর লেস সেম। সো থায়াজল অর 1,3 থায়াজল, জাস্ট এই যে হেটারো পজিশনটাকে আমরা নাম্বারিং করছি 1 3। so is a heterocyclic compound that contains both sulfur and nitrogen. The term thiazole, আসলে এই thiazole সালফার থাকার কারণেই কিন্তু আমরা থায়ো বলি, আমরা থায়োনিল ক্লোরাইড, তো থায়োনিল ক্লোরাইড আসলে এখানে কি সালফার কন্টেইনিং কম্পাউন্ড গুলোকে আমরা থায়ো হিসেবে বলি। সো এখানে সালফার থাকার কারণেই যেটাকে আমরা আসলে অক্সাজল না বলে, অক্সিজেন আছে বলে সেটাকে আমরা অক্সাজল বলছি, আর এই যে সালফার আছে বলে এটাকে থায়োনিল বলছি। তাহলে থায়োজল, আচ্ছা, the contains both sulfur and nitrogen. The term thiazole also refers to a large family of derivatives, যে বিভিন্ন ধরনের ডেরিভেটিভ কিন্তু এটার মধ্যে থাকতে পারে। Thiazole itself is a pale yellow liquid with pyridine like odor and the molecular formula C3H3NS. The thiazole ring is notable a component of the vitamin thiamine B1. So
B1 বা এই যে B1 যে ভিটামিন আছে এর একটা কম্পোনেন্ট হিসেবে আমরা থায়াজল পেয়ে থাকি। দেন মলিকুলার স্ট্রাকচার এন্ড মলিকুলার এন্ড ইলেকট্রনিক স্ট্রাকচার, যেটা আমরা দেখেছি অলরেডি, রিংটা যে 5 মেম্বার রিং, যেখানে একটা সালফার একটা নাইট্রোজেন এবং অ্যাডজাসেন্ট নয়, যে অক্সাজলের ক্ষেত্রে যেমন দেখেছি সেখানেও কিন্তু অ্যাডজাসেন্ট না, প্রথমে দেখেছি ইমিডাজল, ইমিডাজলে ছিল দুইটা নাইট্রোজেন, সে দুইটা নাইট্রোজেন কিন্তু অ্যাডজাসেন্ট না, তাহলে সেক্ষেত্রে এখানে সালফার এবং নাইট্রোজেন দুইটা অ্যাটম আছে ডিফারেন্ট, এবং এইমাত্র এতক্ষণে আমরা যা পড়লাম সবগুলোই কিন্তু 5 মেম্বার রিং ইনক্লুডিং এই থায়াজল। সো থায়াজলস আর মেম্বার্স অফ দ্য অ্যাজলস heterocycles that include imidazoles and oxazoles. So আমরা এই যে 5 মেম্বার রিং বিশিষ্ট যে কম্পাউন্ড গুলো সেগুলোকে আমরা বলছি অ্যাজল। তো অ্যাজলের মধ্যে আমাদের আছে কি কি দেখো, ইমিডাজোলও আছে, অক্সাজোলও আছে। আচ্ছা, থায়াজলস ক্যান অলসো বি কনসিডার্ড এ ফাংশনাল গ্রুপ। এটাকে কখনো কখনো ফাংশনাল গ্রুপ হিসেবে চিন্তা করা যেতে পারে, যখন অনেক বড় একটা চেইন থাকে সেই চেইনের সাথে যদি এই একটা সাইড চেইন হিসেবে যুক্ত থাকে তখন সেটাকে আমরা একটা ফাংশনাল গ্রুপ হিসেবে বলতে পারি। যেমন আমরা কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে COOH, তাহলে পিছনে বড় একটা লম্বা চেইন, তো লম্বা চেইনের সাথে COOH এটা যুক্ত আছে, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা কার্বক্সিল ফাংশনাল গ্রুপ হিসেবে বলি। তো একইভাবে এই যে যখন বড় একটা চেইনের সাথে অথবা বড় একটা মানে মলিকুলের সাথে এই থায়াল গ্রুপটা বা সরি থায়াজল গ্রুপটা যুক্ত থাকে তখন একটা ফাংশনাল গ্রুপ হিসেবে চিন্তা করা যেতে পারে, বাট নট এক্স্যাক্টলি। সো oxazoles are related compounds with sulfur replaced by oxygen. তাহলে ওই যে অক্সাজল এবং থায়াজল একই রকম, তো সেখানে শুধুমাত্র কি একটা সালফারের জায়গায় একটা অক্সিজেন। থায়াজলস আর স্ট্রাকচারালি সিমিলার টু ইমিডাজলস, স্ট্রাকচার কিন্তু সিমিলার, যে ইমিডাজলের ক্ষেত্রে আমরা দেখেছি কি যে এখানে একটা নাইট্রোজেন থাকে এখানে একটা নাইট্রোজেন থাকে, আর এখানে নাইট্রোজেন থাকার ফলে এখানে একটা হাইড্রোজেন থাকে, এই হলো ইমিডাজল। আর অক্সাজলের ক্ষেত্রে তো এক্স্যাক্টলি সেম, শুধু অক্সিজেন এখানে। থায়াজল রিং আর প্ল্যানার এন্ড অ্যারোমেটিক, থায়াজলস আর, তাহলে আমরা এটা কম্পাউন্ডটাকে অ্যারোমেটিক বলতে পারবো, সে যেহেতু অলরেডি আমরা ইমিডাজল এবং অক্সাজল দুইটাই দেখাইছি যে আসলে এটা অ্যারোমেটিক, সো এটাও কিন্তু আমরা অ্যারোমেটিক বলতে পারি। সো থায়াজলস আর ক্যারেক্টারাইজড বাই লার্জার পাই ইলেকট্রন ডিলোকালাইজেশন। আচ্ছা, থায়াজলস আর ক্যারেক্টারাইজড বাই লার্জার পাই ইলেকট্রন ডিলোকালাইজেশন দেন দ্য করেসপন্ডিং অক্সাজলস এন্ড হ্যাভ দেয়ারফর গ্রেটার অ্যারোমেটিসিটি। আচ্ছা, এইখানে এই সালফার অক্সিজেনের তুলনায় কিন্তু সালফারের বেশি ইলেকট্রন থাকে, কারণ আমরা যে জানি অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হলো 6, সরি অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত 8, তাই না? আর তাহলে আউটার মোস্ট শেলে ইলেকট্রন থাকে 6টা, সালফারেরও 6টা থাকে, কিন্তু এই সালফারের ইলেকট্রনিক বা অ্যাটমিক নাম্বার হলো 16 আর অক্সিজেনের 8, তাহলে সেক্ষেত্রে 8টা ইলেকট্রন থাকে অক্সিজেনের ক্ষেত্রে, সালফারের ক্ষেত্রে থাকে 16টা অক্সিজেন ইলেকট্রন। সো এই 16টা ইলেকট্রন তার মানে বেশি কিন্তু ইলেকট্রন থাকে, পাই ইলেকট্রন এখানে থাকতে পারবে, সো ডেনসিটিটা অনেক বেশি থাকবে। Thiazoles are characterized by larger pi electron delocalization than the corresponding oxazoles and have therefore greater aromaticity, যে কারণে কিন্তু এই থায়াজলটা অক্সাজলের থেকে বেশি অ্যারোমেটিসিটি শো করবে। This aromaticity is evidenced by the chemical shift of the ring proton in proton NMR spectroscopy, যেটা আমি একটু আগে বলেছিলাম যে আমরা কোনো একটা কম্পাউন্ড কত বেশি অ্যারোমেটিক বা কত পাওয়ারফুল অ্যারোমেটিক কম্পাউন্ড সেটা আমরা ডিটারমিন করতে পারবো প্রোটন NMR স্পেকট্রোস্কোপি দিয়ে, যে এই যে প্রোটন গুলো থাকবে, যেমন এই কম্পাউন্ডের মধ্যে এখানে 3টা প্রোটন আছে, এখানে একটা প্রোটন আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে প্রোটন NMR স্পেকট্রোস্কোপি থেকে আমরা জানতে পারবো যে আসলে এই প্রোটন গুলো কত দূর শিফট করবে। সো যে কম্পাউন্ডটা যত বেশি মোর অ্যারোমেটিক হবে সেটা তত বেশি শিফট করবে। সো এখানে পাচ্ছি কত, দা NMR স্পেকট্রোস্কোপি বিটুইন 7.27 টু 8.77 পিকোমিটার ppm। সো এই যে এই থায়াজলের প্রোটন শিফট আমরা পাচ্ছি 7.27 থেকে 8.77 ppm এর মধ্যে। তারপরে ইলেকট্রন ডেনসিটি মার্কস C5 as the primary site for electrophilic substitution। তাহলে C5 কোনটা, এটা হলো 1 2 3 4 5, তাহলে এই যে পজিশনটা, এই পজিশনটাই সবচেয়ে বেশি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে। এন্ড C2 as the site for nucleophilic substitution, তাহলে এই পজিশনটা হবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে এই পজিশনে হবে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন আর এখানে হবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন।
আচ্ছা, তাহলে এখন আমরা একটু সিনথেসিসটা দেখি কিভাবে সিনথেসিস করা যাবে। ভেরিয়াস ল্যাবরেটরি মেথডস এক্সিস্ট ফর দ্য অর্গানিক সিনথেসিস অফ thiazoles. Prominent is the hence thiazole synthesis is the reaction between haloketone and thioamides. So haloketone, এই যে আমাদের কিটোন, হ্যালোকিটোন, এই যে হ্যালোজেন আছে এবং কিটোন, এটাকে বলা হয় হ্যালোকিটোন, এন্ড অ্যামাইডস, থায়োঅ্যামাইডস। তো এর মধ্যে সো তাহলে এটা যে কোনো ধরনের, আমরা এই যে একটা एग्जांपल দেওয়া হয়েছে যে 2,4-dimethyl-thiazole is synthesized from thioacetamide and chloroacetone। আচ্ছা, তাহলে ক্লোরোঅ্যাসিটোন, এই যে ক্লোরোঅ্যাসিটোন আর 2,4-ডাই, এই যে এটা আরেকটা হলো কি অ্যাসিটামাইড, থায়োঅ্যাসিটামাইড, এর সাথে বিক্রিয়া করে আমরা তৈরি করতে পারি কি এই যে 2,4-ডাইমিথাইল-থায়াজল। সো এটা আমরা তৈরি করতে পারি। সো এই যে 2, এটা হলো 2 পজিশন, কত সালফার হলো 1, তাহলে 2 3 4, ভুল বলছি, সালফার 1 2 3 4, এটা তাহলে এটা হলো আমাদের 4 পজিশন, উল্টা দিক দিয়ে আমি নাম্বারিং করেছিলাম। সো যাই হোক, তাহলে সেক্ষেত্রে 2,4-dimethyl-thiazole is synthesized from thioacetamide and chloroacetone। সো এই যে বিক্রিয়ার মাধ্যমে এটা করতে পারি। আরো কয়েকটা প্রসেস আছে, তার সবগুলো প্রসেস আমি এখানে 2-3টে প্রসেসের নাম লিখছি, বাট আমাদের এতগুলো শেখার দরকার নেই, তোমরা একটু একবার দেখে নিও যে ইন ফিউচারে যদি কখনো পড়তে হয় এই করে বায়োকেমিস্ট্রির কোর্সগুলোতে, তখন যেন তোমরা ভালো করে পড়তে পারো। কারণ আমরা আসলে এখানে এত ডিটেইলস পড়ার সুযোগ আমাদের নেই, বেশি সময়ও নেই, আবার এত বেশি পড়াতে গেলে অলরেডি তোমরা কেউ একজন বলে ফেলছো যে স্যার একটু কমাই দেওয়া যায় কিনা। যাই হোক, তো বায়োসিনথেসিস বলে আরেকটা প্রসেস আছে। Thiazoles are generally formed via reactions of cysteine, which provides the NCCS, যেটা আমাদের এই যে সিস্টিন মলিকুলের মধ্যে, এই যে সিস্টিন হলো একটা মলিকুল, যেটা আসলে আমি মাস্টার্সে একটা থিসিস করেছিলাম সিস্টিন মলিকুলটা নিয়ে। সো যাই হোক, সাইক্লিক ভোল্টামেট্রি অ্যানালাইসিস করছিলাম। সো thiazoles are generally formed via reactions of cysteine, which provides the NCCS backbone of the ring। কারণ আমাদের যে কম্পাউন্ডটা, আমাদের যে এই যে NC, তারপরে সরি NCCS, এই যে কম্পাউন্ড বা এই যে রিংটা, এই রিংটা আমরা সিস্টিন থেকে পাই। NCCS backbone of the ring. Thiamine does not fit the pattern, however, তো থায়ামিন থেকে এটা হবে না, সিস্টিন থেকে হবে। So several biosynthesis routes lead to the thiazole ring as required for the formation of thiamine। So এই যে আমরা এই রকম রিং যদি তৈরি করতে পারি, তারপরে সেটা ওই দুই এন্ড যদি কানেক্ট করে দিতে পারি, তাহলে আমাদের এটা হয়ে গেল একটা কম্পাউন্ড। সো সালফার অফ দ্য thiazole is derived from the cysteine। In anaerobic bacteria, the carbon nitrogen CN group is derived from the dehydroglycine। So dehydroglycine থেকে আমরা CN গ্রুপটা এটা করতে পারি। সো আমাদের দরকার কি, এই রিংটা যদি একবার তৈরি করতে পারি, তারপরে আমাদের আরেকটা কার্বন নাইট্রোজেন অথবা এই যে, তাহলে এই যে সিস্টিন, এই সিস্টিনটার থেকেই কিন্তু আমরা এই রিংটা পাবো। রিঅ্যাকশন গুলো, কয়েক ধরনের রিঅ্যাকশন, কেমিক্যাল রিঅ্যাকশন আমরা একটু দেখি এখানে। জাস্ট এই হলো আমাদের থায়াজল। এই থায়াজলের আমরা দুই ধরনের রিঅ্যাকশন এখানে দেখাইছি। একটা হলো দেখো, যে একটু আগে দেখে নিই আগে পিকে ভ্যালু। পিকে ভ্যালু আমরা অলরেডি দুইটা কম্পাউন্ডের কথা বলেছি, যখন ইমিডাজল করেছি তখন করেছিলাম তার পিকে ভ্যালু 14, আর যে ইসের কথা বলেছি যখন অক্সাজল, তখন পিকে ভ্যালু বলেছি না, সেটার পিকে ভ্যালু ছিল না, সেটা ছিল কনজুগেট অ্যাসিডের পিকে। সো যে কনজুগেট অ্যাসিডের পিকে ছিল 7, আর ওইটার ক্ষেত্রে ছিল আর একটু কম, যাই হোক 0.8 ইমিডাজলের ক্ষেত্রে। উইথ পিকে অফ 2.5 for the conjugate acid, thiazoles are far less basic than imidazole। So imidazole এর জন্য 7, আর এই পিএইচ-এর জন্য thiazole-এর জন্য 2.5। deprotonation of at C2, এই যে thiazole কম্পাউন্ড আছে, এখানে আমাদের নাম্বারিং হলো 1 2 3। তাহলে ডিপ্রোটনেশন, এই হাইড্রোজেন আছে যেটা আছে, এই হাইড্রোজেনটাকে যদি আমরা রিমুভ করে দিতে পারি বা রিপ্লেস করে দিতে পারি, সো deprotonation at C2, the negative charge on this position is stabilized by an alide Haser base, একজনের নাম Haser base,
and organolithium compounds react at the site replacing the proton. তাহলে এই যে একটা বেস এইটা রিঅ্যাক্ট করে এই থায়াজোলের সাথে এই প্রোটনটাকে রিপ্লেস করছে, তাহলে কি হচ্ছে MgBr এই যে একটা কম্পাউন্ড তৈরি করলো, অথবা লিথিয়াম, এই যে লিথিয়াম আর একটা কি বললাম যে রিপ্লেসিং অর্গানোলিথিয়াম কম্পাউন্ডস, এটা রিঅ্যাক্ট করে এই প্রোটনটাকে যদি রিপ্লেস করে দেয় তাহলে আমরা এই লিথিয়াম দিয়ে রিপ্লেস করা একটা কম্পাউন্ড পাই। সো এটা এক ধরনের বিক্রিয়া যে আমরা এখানে ডিপ্রোটনেশন অথবা সাবস্টিটিউশন অফ প্রোটন এট টু পজিশনের যে প্রোটনটা আছে, এখানে একটা প্রোটন আছে এখানে একটা প্রোটন আছে, সেগুলো কিন্তু আমরা এখানে সাবস্টিটিউট করিনি। সো জাস্ট শুধুমাত্র এই টু পজিশন, তাহলে আমরা কি বলেছি যে এইখানে জাস্ট হাসার বেস মানে এই নাম হাস, আর যে ওনার তৈরি করা বেস বলে এটাকে হাসার বেস বলা হয়। আর অর্গানোলিথিয়াম, তাহলে অর্গানোলিথিয়াম কম্পাউন্ড যদি এর সাথে বিক্রিয়া করে তাহলে আমরা লিথিয়াম সাবস্টিটিউটেড কম্পাউন্ড পাবো, আর এটা বেস সাবস্টিটিউটেড। এরপরে আছে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন যেটা অলরেডি আমরা বলেছিলাম যে 5 নাম্বার কার্বনের 5 নাম্বার কার্বনে হবে। তাহলে এই যে আমাদের আছে এটা হলো থায়াজল, তো থায়াজলে তোমরা মনে করতে পারো যে এখানে একটা হাইড্রোজেন ছিল, আসলে এখানে হাইড্রোজেন যেই থাকবে সবসময় এমন না, এখানে আমাদের অ্যালকাইল গ্রুপ বা অ্যারাইল গ্রুপ অন্য কিছু থাকতে পারে, জাস্ট আমাদের এই রিংটা ঠিক আছে কিনা সেটা হলো ম্যাটার। সো এখন 5 নাম্বার কার্বনে এই যে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন হবে। সো এই হলো আমাদের 5 নাম্বার কার্বন, 1 2 3 4 5, তাহলে 5 নাম্বার কার্বনে তাহলে এইখানে একটা ব্রোমিন দিয়ে এই ব্রোমিনটা এখানে যে হাইড্রোজেনটা ছিল সেই হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে গেছে। সো electrophilic aromatic substitution at C5 requires activating groups such as methyl group in this bromination. তাহলে এই যে মিথাইল গ্রুপটা এখানে কি হচ্ছে, এই যে এখানে এটা আমাদের দরকার যে আসলে এই যে মিথাইল গ্রুপটা যদি না থাকে তাহলে এই 5 নম্বর পজিশনটা আসলে অ্যাক্টিভ হবে না, এই কারণে আমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন এখানে করাতে পারবো না। সো এখানে আমাদের একটা যদি মিথাইল গ্রুপ থাকে তাহলে সেক্ষেত্রে এই গ্রুপটা তখন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের জন্য অ্যাক্টিভ হবে। নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন যেটা অলরেডি আগে বলেছি যে 2 নাম্বার পজিশনে হবে। সো 2 নাম্বার পজিশনে নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন অফেন রিকোয়ার্স এ লিভিং গ্রুপ সাচ অ্যাজ ক্লোরিন এট দ্য C2। তাহলে এইখানে যদি একটা লিভিং গ্রুপ থাকে তাহলে সেটা কি করতে পারে যে নিউক্লিওফাইল দিয়ে সাবস্টিটিউট হয়ে এখানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউটের একটা প্রোডাক্ট তৈরি করতে পারে। তাহলে এই যে ক্লোরিনটা আছে এই হলো ছিল আমাদের থায়াজল, এই থায়াজলের 2 নাম্বার কার্বনের সাথে একটা যদি ক্লোরিন অথবা নিউক্লিওফাইল থাকে তাহলে সেক্ষেত্রে এই ক্লোরিনটা অথবা এই নিউক্লিওফাইলটাকে আরেকটা নিউক্লিওফাইল দিয়ে মোর পাওয়ারফুল নিউক্লিওফাইল যেটা আর কি সেটা দিয়ে এটাকে রিপ্লেস করতে পারে। সো OMe এই হলো এই ক্লোরিনটা এখানে রিপ্লেস হয়ে এই হলো, তাহলে 2 নম্বর পজিশনের সাথে এটা নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। অর্গানিক অক্সিডেশন, আচ্ছা অর্গানিক অক্সিডেশন এট নাইট্রোজেন গিভস দ্য অ্যারোমেটিক থায়াজল নাইট্রোজেন অক্সাইড। আচ্ছা আমাদের এই যে থায়াজল কম্পাউন্ড, এই থায়াজল কম্পাউন্ডে নাইট্রোজেন আছে একটা, তাহলে এই নাইট্রোজেনের যদি এই পজিশনে যদি অক্সিডেশন হয় তাহলে কম্পাউন্ড ফর্ম করবে থায়াজল নাইট্রোজেন অক্সাইড, মানে এখানে একটা অক্সিজেন যুক্ত হবে। দেখো এই যে প্রোডাক্টটা হলো এটা নাইট্রোজেন অক্সাইড, তাহলে এই যে আমাদের একটা মানে অক্সিডাইজিং এজেন্ট এটা ইউজ করা হয়েছে, তখন এই যে নাইট্রোজেন এই নাইট্রোজেনের এটা অক্সিডাইজ হয়ে নাইট্রোজেন অক্সাইড থায়াজল নাইট্রোজেন অক্সাইড তৈরি করলো, আর এটা একটা সাবস্টিটিউট প্রোডাক্ট মানে সরি সেকেন্ডারি প্রোডাক্ট যেটা 5% পাওয়া যায়, আর এটা হলো থায়াজল নেন অক্সাইড এটা 95%। সো আর এখানে একটা হলো কি যে মেনি অক্সিডাইজিং এজেন্ট গুলো আমরা বিভিন্ন অক্সিডাইজিং এজেন্ট ব্যবহার করতে পারি, তার ভিতরে একটা হলো MCPBA। আচ্ছা MCPBA টা কি জিনিস, মেটাক্লোরোপারঅক্সিবেনজোইক অ্যাসিড, অনেক বড় একটা নাম। সো মেটাক্লোরোপারঅক্সিবেনজোইক অ্যাসিড, আচ্ছা তাহলে এটার সাহায্যেও কিন্তু আমরা অক্সিডাইজ করতে পারি। তারপরে এ নোবেল ওয়ান ইজ hypofluorous acid যেটা HOF, hypofluorous acid prepared from the fluorine and water in acetonitrile. Some of the oxidation takes place at sulfur leading to non-aromatic sulfoxide sulfone. So এই হলো আমাদের যে
এইভাবে কিন্তু আমরা এই যে অক্সিডাইজিং এজেন্টটা তৈরি করতে পারি। সো এই অক্সিডাইজিং এজেন্ট তৈরি করার পরে আমরা এই নাইট্রোজেনটাকে অক্সিডাইজ করে থায়াজোল এন অক্সাইড কম্পাউন্ড হিসেবে ফর্ম করতে পারি। পাইরিমিডিন, এখন পাইরিমিডিন হলো আমরা এতক্ষণ তিনটা কম্পাউন্ড বা তিনটা মলিকুল শিখে আসছি এবং তিনটাই ছিল আমাদের 5 মেম্বার রিং। এইবারে আমরা চলে গেলাম 6 মেম্বার রিং এ। তবে 6 মেম্বার রিং আমরা 5 মেম্বার রিং যেটা পড়েছিলাম এটা ইমিডাজল, সেখানে 2টা নাইট্রোজেন ছিল, এখানেও কিন্তু 2টা নাইট্রোজেন আছে। তাহলে এখন দেখো এই 2টা নাইট্রোজেন থাকলেও কিন্তু ইমিডাজলে একটা নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন ছিল, আর একটা নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন ছিল না। কিন্তু এইখানে এই নাইট্রোজেনের সাথে এখানে পাইরিমিডিন যেটা আছে, এই পাইরিমিডিনের কোনোটাই 2টা নাইট্রোজেনের কোনোটার সাথেই কিন্তু কোনো হাইড্রোজেন নেই। তাহলে এইটাকে যদি নাম্বার 1 দেই, 1 2 3 4 5 6, 6 মেম্বার রিং। পাইরিমিডিন is an aromatic heterocyclic organic compound similar to pyridine, one of the 3 diazine। আচ্ছা, ডায়াজিনটা কি জিনিস? ডায়াজিনটা হলো এক ধরনের কম্পাউন্ড যেখানে 6 মেম্বার্ড হেটারোসাইক্লিক কম্পাউন্ড এবং 2টা নাইট্রোজেন অ্যাটম আছে। তাহলে এখন দেখো 6 মেম্বার্ড হেটারোসাইক্লিকস উইথ 2 নাইট্রোজেন অ্যাটমস ইন দ্য রিং। তাহলে এখন আমাদের যদি এই রিংটাকে আমরা চিন্তা করি, 1 3 এই পজিশনে 2টা নাইট্রোজেন আছে, তাহলে এই একটা কম্পাউন্ড হতে পারে। আবার 1 4 এই পজিশনে যদি 2টা নাইট্রোজেন বসাই, তাহলে অন্য আরেকটা কম্পাউন্ড হতে পারে। ইভেন 1 2 এই 2টা পজিশনে যদি 2টা নাইট্রোজেন রাখি, তাতেও কিন্তু আমাদের অন্য আরেকটা নতুন কম্পাউন্ড হওয়া সম্ভব। আচ্ছা, দেন তাহলে আমরা এখানে 2টা কম্পাউন্ড 3টা কম্পাউন্ড পেতে পারি। এই নাইট্রোজেন 3টা কম্পাউন্ড হওয়া সম্ভব, নাইট্রোজেন 1 3, নাইট্রোজেন 1 4 অথবা নাইট্রোজেন 1 2। সো নাইট্রোজেন 1 2 বা 1 6 একই জিনিস। সেক্ষেত্রে এই যে 1 3 বা 1 5 এটাও কিন্তু একই জিনিস। সো আমরা এখান থেকে এই একই কম্পাউন্ড বা নাইট্রোজেনটাকে আমরা শুধু পজিশনটাকে চেঞ্জ করে 3 ধরনের কম্পাউন্ড এখান থেকে পেতে পারি, এবং সেইগুলোকে বলা হয় 6 মেম্বার রিং হ্যাভিং 2 nitrogen atoms heterocyclic compounds are known as diazine। সো ডায়াজিনের ভিতরে আমরা পড়ছি কি আজকে পাইরিমিডিন। আর পাইরিমিডিনটা হলো কি, যেখানে এই 6 মেম্বার্ড হেটারোসাইক্লিক রিং এর মধ্যে 1 এবং 3 পজিশনে 2টা নাইট্রোজেন থাকবে। সো the other diazines are pyrazine nitrogen atoms at the 1 and 4 position and pyridazine nitrogen atoms at the 1 and 2 position। তাহলে in nucleic acids 3 types of nucleobases are pyrimidine derivatives: cytosine, thiamine and uracil। সো এই যে আমরা পাইরিমিডিন যা পড়ছি আজকে, যে এই পাইরিমিডিন ডেরিভেটিভস থেকে কিন্তু আমরা এই 3 ধরনের পেতে পারি নিউক্লিওবেজ: সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল। সো আমাদের কিন্তু এই কারণেই তোমরা নিউক্লিক বেস বা নিউক্লিক অ্যাসিড এগুলো নিয়ে তোমরা অনেক পড়ালেখা করবা। সো সেই জন্য আমরা এই পাইরিমিডিন বেসগুলোকে পড়ছি, এই পাইরিমিডিন বেসটা, এবং এটা থেকে কিন্তু এটা ডেরিভেটিভ হিসেবেই কিন্তু আমরা সাইটোসিন, থায়ামিন বা ইউরাসিল এইগুলো তৈরি করতে পারবো বা এগুলো পেয়ে থাকি। পাইরিমিডিনের স্ট্রাকচারটা কি, যে অলরেডি আমি দেখিয়েছি যে 4টা কার্বন আর 2টা নাইট্রোজেন, 6 মেম্বার রিং, এবং pyrimidine is a simple aromatic ring composed of 2 nitrogen atoms and 4 carbon atoms with hydrogen atoms attached to each other is carbon। তাহলে এখানে 4টা হাইড্রোজেন অ্যাটম আছে এবং 4টা হাইড্রোজেনই কিন্তু 4টা কার্বনের সাথে অ্যাটাচড, নট উইথ এনি নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেনের সাথে কিন্তু এটা কোনো যুক্ত নেই। The carbon and nitrogen atoms are connected via alternating double and single bonds। So একটা কি বলছে, the carbon and nitrogen atoms are connected, carbon and nitrogen atoms are connected via alternating double and single bonds। আচ্ছা, তো এটা আসলে এখানে দেখালে হবে না, এরকম বলো, এ হলো ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, এরকম করে। তাহলে আর এই যে যেটা দেখানো হয়েছে এটা একটা রেজোন্যান্স স্ট্রাকচার, বা এটাও রেজোন্যান্স স্ট্রাকচার, যেখানে আসলে আমরা দেখাচ্ছি কি যে এই পাই ইলেকট্রনটা কখনো এখানে অথবা পাই ইলেকট্রনটা এখানে,
এরকম করে করে যে যদি সব জায়গায় রিং এর সব জায়গায় যদি পাই ইলেকট্রন গুলো থাকে তাহলে সেগুলোকে আমরা রিং রেজোন্যান্স স্ট্রাকচার দেখাতে পারি। সো তাহলে এখানে the carbon and nitrogen atoms are connected via alternating double and single bonds. This bond structure allows for resonance or aromaticity, causing the ring to be very stable. So এই যে কোনো মলিকুলের ক্ষেত্রে যদি রেজোন্যান্স স্ট্রাকচার থাকে তাহলে সেই মলিকুলটা রিলেটিভলি অন্য যে কোনো মলিকুলের থেকে বা সিমিলার মলিকুলের থেকে অনেক বেশি স্টেবল হবে। There are many derivatives of this structure through the addition of one or more functional group. সো এইখানে আমরা চাইলে এই হাইড্রোজেনের পজিশনে এখানে ফাংশনাল গ্রুপ অ্যাড করতে পারি, এখানে পারি, এখানে পারি, এখানে পারি, অথবা ইভেন এই নাইট্রোজেনের সাথে যেমন একটু আগে আমরা নাইট্রোজেনটাকে এই করে মানে অক্সিডাইজ করে একটা এই করেছি অক্সিডাইজ কি থায়াজোল এন অক্সাইড এরকম, তাহলে এরকম করেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফাংশনাল গ্রুপ অ্যাড করে বিভিন্ন ধরনের ডেরিভেটিভ আমরা অ্যাড করতে পারি বা ডেরিভেটিভ তৈরি করতে পারি। There are many derivatives of this structure through the addition of one or more functional group. These derivatives all retain the simple 6-member ring. প্রত্যেকটারই কিন্তু 6-member ring থাকবে। যদি না এই নাইট্রোজেনটা বা কোনো একটা জায়গায় রিং ওপেন হয়ে যায় তাহলে কিন্তু সব সময় 6-member ring থাকবে। But the modifications can range from addition of few atoms in nucleic acids to complex structure in drugs and vitamins. So বিভিন্ন ধরনের মেডিসিন বা ভিটামিন এগুলো তৈরি করতে গেলে আমরা এগুলোর মডিফাই কিছু করতে পারি। সিনথেসিস অফ পাইরিমিডিন, আমরা এখানে বিক্রিয়াগুলো দেখাবো না, আছে বিক্রিয়া একটা আছে দেখো। সো সিনথেসিস অফ পাইরিমিডিন as is of the case with parent heterocyclic ring system, the synthesis of pyrimidine is not that common and is usually performed by removing functional groups from derivatives. আচ্ছা, একটা কথা হলো যে আসলে এই পাইরিমিডিনটা মেইনলি সিনথেসিস করার উপায় হলো অলরেডি কোনো একটা ডেরিভেটিভ, এই পাইরিমিডিনের কোনো ডেরিভেটিভস আছে সেখান থেকে কোনো ফাংশনাল গ্রুপকে রিমুভ করা। এটা কিন্তু ডাইরেক্ট সিনথেসিস খুব কম হয়। সো যে কারণে আমরা বললাম যে অলরেডি পাইরিমিডিনের একটা ডেরিভেটিভ আছে সেখান থেকে আমরা কোনো একটা ফাংশনাল গ্রুপকে রিমুভ করে দিয়ে সেই পাইরিমিডিনটা সিনথেসিস করি। আচ্ছা, তাহলে as is often the case with parent heterocyclic ring system, the synthesis of pyrimidine is not the common and is usually performed by removing functional groups from derivatives. Primary synthesis is in quantity involving formamide have been reported. আচ্ছা, যেটা আসলে মানে মেইনলি করা যায় যে ইন কোয়ান্টিটি একটু বেশি পরিমাণে যদি এটা আমরা ই করতে চাই তাহলে সেক্ষেত্রে ইনভলভিং ফর্মামাইড হ্যাভ বিন রিপোর্টেড, ফর্মামাইড ব্যবহার করে এখান থেকে সিনথেসাইজ করা গেছে বা করা হয় আর কি। As a class, pyrimidines are typically synthesized by the principal synthesis involving cyclization of beta dicarbonyl compounds. আলফা বিটা মানে প্রথমে যেটার সাথে আমাদের এই থাকবে যে সাবস্টিটিউয়েন্ট থাকবে, আমরা এখানে দেখিয়েছি কি যদি আমরা এইটা কনসিডার করি তাহলে এরপরে এটা হলো আলফা, এ হলো বিটা, তাহলে এরকম করে করে আমরা বলবো। সো as a class, pyrimidines are typically synthesized by the principal synthesis involving cyclization of beta dicarbonyl compounds with NCN compounds. মানে কোনো একটা কম্পাউন্ডে যদি আমাদের এইরকম NCN কম্পাউন্ড থাকে তাহলে এটা যদি আমাদের মেইন কম্পাউন্ড হয় তাহলে আলফা বিটা, তাহলে এই যে বিটা পজিশনে যে বিটা ডাইকার্বনিল কম্পাউন্ডস উইথ NCN কম্পাউন্ডস এটার সাথে আমার সাইক্লাইজেশন মানে একটা রিং তৈরি করে, প্রথমে আমাদের অলরেডি এরকম একটা কম্পাউন্ড আছে তার সাথে NCN কম্পাউন্ডের সাইক্লাইজেশন করে reaction of the former with amidins to give two substituted pyrimidines with urea to give two pyrimidinose and guaidanase to give two amino pyrimidines are typical. এই যে কতগুলো নাম বললাম যেগুলো আসলে আমার নিজেরই মনে থাকে না, তো দেখে দেখে পড়তেছি তাও মাঝে মধ্যে কষ্ট হয়ে যাচ্ছে। এনিওয়ে, তো এগুলো আমার আসলে এতটা গুরুত্বপূর্ণ দরকার নাই কারণ আমি তো এখন আর পরীক্ষা দেব না, তো এই জন্য তো তোমাদেরকে মাঝে মধ্যে এই এতগুলো হয়তোবা কঠিন গুলো আমি পরীক্ষায় দেবো না এবারে, বাট তোমাদের হয়তোবা বায়োকেমিস্ট্রিতে এগুলো ভালো করে শিখতে হতে পারে। আর বায়োকেমিস্ট্রি আমি যেহেতু এত ভালো পড়িও নাই তো যে কারণে আমার এত ভালো নলেজও নাই। এনিওয়ে,
জাস্ট আমাদের সিলেবাসে যেহেতু আছে আমি একটু দেখাই যতটুকু পারি। সো পাইরিমিডিনস ক্যান বি প্রিপেয়ার্ড ভায়া দা বিগনেলি রিঅ্যাকশন। বিগনেলি রিঅ্যাকশন একজনের নাম, এই যে বিদেশিদের কত কত নাম আছে যেগুলো উচ্চারণ করতে দাঁত ভেঙে যায়। আচ্ছা, many other methods rely on condensation of carbonyls with diamines. So আমরা একটা প্রসেস দেখি, condensation of carbonyls with diamines. For instance, the synthesis of, মানে একটা এক্সাম্পল হিসেবে দেখাইছে, synthesis of 2-thio-6-methyl uracil। তাহলে এই কম্পাউন্ডটাকে যদি আমরা সিনথেসিস করতে চাই, থাইও ইউরিয়া এন্ড ইথাইল ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট, ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট অর, তাহলে এই যে এই কম্পাউন্ডটাকে যদি আমরা সিনথেসিস করতে চাই তাহলে থাইও ইউরিয়া এবং ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট এটা আমরা ব্যবহার করতে পারি। অথবা যদি আমরা সিনথেসিস অফ 4-মিথাইল পাইরিমিডিন এটা যদি সিনথেসিস করতে চাই তাহলে 4,4-ডাইমিথক্সি 2-বিউটানোন এন্ড ফর্মামাইড, এই দুইটার বিক্রিয়ায় আমরা এই প্রোডাক্টটা তৈরি করতে, সরি মিথাইল 4-মিথাইল পাইরিমিডিন এটা যদি তৈরি করতে চাই তাহলে আমরা এই ধরনের বিক্রিয়া, সরি রিঅ্যাক্ট্যান্ট ইউজ করতে পারি 4,4-ডাইমিথক্সি 2-বিউটানোন এন্ড ফর্মামাইড। যেটা আসলে আমরা বলেছি কি যে আমাদের এই ছিল কি ওই যে ডাইকার্বনিল, বিটা ডাইকার্বনিল, তারপরে NCN কম্পাউন্ডস এরকম করেও হতে পারে। অথবা এই যে এখানে আমরা বলেছি কনডেনসেশন, যে কনডেনসেশন অফ কার্বনাইলস উইথ ডাইঅ্যামিনস, যে ডাইঅ্যামিন এবং কার্বনাইল কম্পাউন্ড এটার যদি কনডেন্স করা হয় একসাথে যুক্ত করে কনডেনসেশনের মাধ্যমে কিন্তু আমরা এই প্রোডাক্টটা পেতে পারি। আরেকটা মেথড, এ নোবেল মেথড ইজ বাই রিঅ্যাকশন অফ N-vinyl and N-aryl amides with carbonitriles under electrophilic activation of the amide with 2-chloropyridine and trifluoromethane sulfonic anhydride। আচ্ছা, তাহলে এই যে একটা প্রসেস বলা হলো, এই প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা এই যে মানে পাইরিমিডিন সিনথেসিস করতে পারি। দুই একটা রিঅ্যাকশন একটু দেখি, যে বিকজ অফ দা ডিক্রিজড বেসিসিটি কম্পেয়ার্ড টু পাইরিডিন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন অফ পাইরিমিডিন ইজ লেস ফেসাইল। এটা আসলে খুব বেশি হয় না, যেহেতু এটা বেসিসিটি, ডিক্রিজ বেসিসিটি, তাহলে এই পাইরিমিডিনের বেসিসিটিটা একটু কম কম্পেয়ার টু পাইরিডিন। সো সেক্ষেত্রে এর মানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনটা অনেকটা কম হয়। প্রোটনেশন অর অ্যালকাইলেশন, protonation or alkylation typically takes place at only one of the ring nitrogen atoms. So এখানে আমাদের এই যে এটা আছে, তাহলে এই নাইট্রোজেন অথবা এই নাইট্রোজেন, কারণ দেখতে তো মনে হচ্ছে যে আসলে দুইটা নাইট্রোজেনই সিমিলার, কারণ এটার সাথেও হাইড্রোজেন নাই, এটার সাথেও হাইড্রোজেন নাই, দুইটাই রিং এর মধ্যে মেম্বার আছে এবং একই ধরনের বন্ড আছে। সো এখানেও একটা প্রোটনেশন হতে পারে অথবা এখানেও হতে পারে। So protonation can happen in any of the, protonation or alkylation typically takes place at only one of the ring nitrogen atoms. তবে একসাথে দুইটা নাইট্রোজেনে হবে না, একটা নাইট্রোজেন হবে। mono N oxidation occurs by reaction with para acids। আচ্ছা, এই যে আমরা আগের কম্পাউন্ডটা থায়াজল যখন দেখেছি যে নাইট্রোজেনটা অক্সিডেশন হয়ে থায়াজল এন অক্সাইড এরকম করে একটা কম্পাউন্ড ফর্ম করছে। সো এখানেও কিন্তু এটা হতে পারে মোনো এন অক্সিডেশন অকার্স বাই রিঅ্যাকশন উইথ প্যারা অ্যাসিডস। তারপরে ইলেকট্রোফিলিক সি বা ইলেকট্রোফিলিক কার্বন সাবস্টিটিউশন অফ পাইরিমিডিন অকার্স এট দা 5 পজিশন। তাহলে 5 নম্বর পজিশনে কিন্তু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হতে পারবে। তারপরে দ্য লিস্ট ইলেকট্রন ডেফিসিয়েন্ট। আচ্ছা, আসলে 5 নম্বর পজিশনে হওয়ার কারণটা কি, যে এ হলো 1 2 3 4 5, তাহলে এইখানে নাইট্রোজেন আছে, এখানে নাইট্রোজেন আছে, তাহলে এই কার্বনেও হবে না, এই কার্বনেও হবে না। কারণ কি? কারণ হলো যে এই যে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ঘাটতি, সবচেয়ে কম ইলেকট্রন আছে এই কার্বনটায়, যে এই নাইট্রোজেনের লোন পেয়ার আছে, এই নাইট্রোজেনের লোন পেয়ার আছে, তাহলে সেক্ষেত্রে এই লোন পেয়ারটা সহজেই কিন্তু এর সাথে শেয়ার করতে পারে, যে কারণে তখন কি হয় যে এর ইলেকট্রনের এফিসিয়েন্সি দেখা দেয়, মানে ইলেকট্রন প্রভাব বেশি থাকে। আর এইখানে ইলেকট্রনের ঘাটতি কম থাকায় সে কারণে 5 নম্বর কার্বনের সাথে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন অফ পাইরিমিডিন অকার্স এট দ্য 5 পজিশন, দ্য লিস্ট ইলেকট্রন ডেফিসিয়েন্ট, দ্য নাইট্রোজেন
নাইট্রোসেশন, আচ্ছা এখানে অনেকগুলো বিক্রিয়ার নাম বলছি দেখো, নাইট্রেশন, নাইট্রোসেশন, অ্যাজোকাপলিং, হ্যালোজিনেশন, সালফোনেশন, ফরমাইলেশন, হাইড্রোক্সিমিথাইলেশন and aminomethylation have been observed with substituted pyrimidines. So অরিজিনাল পাইরিমিডিন কিন্তু এতগুলো বিক্রিয়া দেয় না, কিন্তু সাবস্টিটিউটেড পাইরিমিডিন যদি হয় তাহলে কিন্তু এই ধরনের বিক্রিয়াগুলো আমরা অবজার্ভ করতে পারি। আর আছে কি আরো কতগুলো বিক্রিয়া আছে দেখো, এগুলো কিন্তু এই সাবস্টিটিউট থেকে হবে। নিউক্লিওফিলিক কার্বন সাবস্টিটিউশন শুড বি ফ্যাসিলিটেটেড এট দা 2, 4 and 6 পজিশনস। 2, 4 এবং 6 কেন 2, 4, 6 পজিশনে হওয়া সম্ভব? কারণ আমরা এখানে দেখছি যে এই যে স্ট্রাকচার অনুযায়ী, এই যে স্ট্রাকচার, তাহলে এইখানে নাইট্রোজেন, তাহলে এটা হলো 1, তাহলে এখানে হতে পারবে 4 এটা এবং 6, 5 নম্বরে কিন্তু হবে না। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হবে 2, 4, 6, তাহলে এই পজিশন এই পজিশন এই পজিশন, তাহলে 6 পজিশন আর 2 পজিশন একই, তবে 2 পজিশনটার মধ্যে এই দুইটা নাইট্রোজেন থেকে কিন্তু ইলেকট্রনের প্রভাব থাকবে, আর 6 পজিশনে শুধুমাত্র এই নাইট্রোজেনের ইলেকট্রন প্রভাবটা বেশি থাকবে। সো আবার এই যে 4 নম্বরে থাকবে এই নাইট্রোজেনের ইলেকট্রনের প্রভাব। সো এখানে হতে পারবে কি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হতে হলে 2, 4, 6 এই পজিশনগুলোতে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হতে পারবে। আচ্ছা 2, 4 and 6 পজিশন, বাট দেয়ার আর অনলি ফিউ এক্সাম্পলস। যদিও এটা হওয়া সম্ভব কিন্তু অনেক বেশি এক্সাম্পল পাওয়া যায়নি। অ্যামিনেশন এন্ড হাইড্রোক্সিলেশন হ্যাভ বিন observed for substituted pyrimidines. So অ্যামিনেশন, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া, হাইড্রোক্সিলেশন has been observed for substituted pyrimidines. Reactions with Grignard or alkyl lithium reagents yield 4 alkyl or 4 aryl pyrimidines after aromatization. So aromatization এর পরেও কিন্তু আমরা এই ধরনের কম্পাউন্ড পেতে পারি 4 substituted. Free radical attack has been observed for pyrimidine and photochemical reactions have been observed for substituted pyrimidines. Pyrimidine can be hydrogenated to give tetrahydropyrimidine. আচ্ছা তাহলে আমরা এখানে এতগুলো বিক্রিয়া দেখলাম যে আসলে এটা বেসিক ক্যারেক্টার বা অ্যাসিডিক ক্যারেক্টার রিলেটিভলি অনেক কম, তারপরেও কিন্তু এই 6 মেম্বার রিং হওয়ার কারণে এর বিভিন্ন ফাংশনাল গ্রুপ দিয়ে এটা ডেরিভেটিভ তৈরি করা সম্ভব এবং সেইখান থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বিক্রিয়া পেতে পারি। সো this is the end of my class and end of this course. Thank you very much. If you have any question or comment regarding this or anything else, then you are welcome. স্যার ডাইমস থেকে কি পুরো একটা কোশ্চেন আসতে পারে?